করে হ্যাঁ, লিঙ্ক আমরা কপি করে তারপর ডাউনলোড। একটু হেল্প করো ডাউনলোড যারা করতে পারতেছি না, অনেকের টেকনিক্যাল প্রবলেমের জন্য পারতেছে না হয়তো। ওইটা শেয়ার অপশনে গিয়ে অ্যানাদার অ্যাড অফ রিডার দিয়ে ওইখান থেকে ডাউনলোড করেন। আচ্ছা আচ্ছা, জানতাম ঠিক না আছে। ভাই। আমি তো শুধু আপনার কাছ থেকে দুইটা শিট পাইছি, একটা হচ্ছে প্রফিট লস আর একটা হচ্ছে পার্সেন্টেজ। ওই দুইটাই হয়েছে, তো দুইটা হইলে পাবা কি সাইটে? স্যার বললেন। আচ্ছা, আচ্ছা দুইটাই আমার আচ্ছা কাছে দুইটা। মানে আর হলো লিংক শেয়ার করা আছে, কিন্তু আচ্ছা, আর আজকে ডাউনলোড যেটা করতে তোমার পারছি না। পিয়ারসন ইংলিশ, এইটা বোধহয় তোমাদেরকে পিডিএফ দেওয়া হয়নি। পিয়ারসন ইংলিশের স্যার। 1 নাম্বার পিডিএফটা আমি দিয়ে দিব এটা, হ্যাঁ তোমাকে আমরা রবিবারে রবিবারই শনিবারেই পেয়ে যাবা তোমরা ইনশাল্লাহ, মাস্টার ব্যাচেই পেয়ে যাবা, মাস্টার ব্যাচ থেকে ডাউনলোড করে নিবা। ওকে স্যার, মাই 1 ডিয়ার নাম্বার স্টুডেন্ট, এক্সট্রা শিটের তো নাম্বার সিস্টেমের 10টা ম্যাথ বাকি ছিল, ওই যে পিয়ারসন ইংলিশে। পিয়ারসন ইংলিশে ওটা হলো নোভা জিয়ারির ম্যাথ থাকে, আর হলো তোমার পিয়ারসন ইংলিশ থেকে ইংলিশ থাকে। ওকে, ওইটা আমরা শেষ করে ফেলবো, যেহেতু আমরা আজকে 2 নাম্বার চেষ্টা করব 2 নাম্বার পুরোটা শেষ করতে। তোমরা যদি থাকো ইনশাল্লাহ ক্লাস করতে চাও, তাহলে আমি 2 নাম্বারটা পুরো শেষ করে ফেলবো আজকে ইনশাল্লাহ। তো আর কথা না বলি, আমরা চলে আসি। চলো, অনেকের কাছে হয়তো একটু প্রেশার মনে হইতে পারে যে ও মা, এই ঢুকলাম, এই ক্লাস আবার করলাম, তারা নতুন ব্যাচে ভর্তি হয়েছে, তাদের জন্য এটা বেশি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো কিনা আমরা মাত্র 4 মাসের টার্গেট নিই, সর্বোচ্চ 6 মাস আমরা 4 মাসের আর কি কোর্সটাকে আমরা সর্বোচ্চ 6 মাস চিন্তা করি। মাসের উপরে বেস করে তোমার ভবিষ্যৎটা নির্ধারণ হয়ে যাবে। তোমার রিমেইনিং পার্ট অফ দ্য লাইফ, তোমার জীবনের বাকি সময় কিভাবে তুমি লাইফটা লিড করবা, এটা অনেকটা এই 4 মাসে বা এই 6 মাসের মধ্যেই কিন্তু সেটা নিশ্চয়তা চলে আসে। নিশ্চয়তা তো আল্লাহর হাতে, কিন্তু যতটুকু আর কি আমরা ফিউচার দেখতে পারি বর্তমানের উপরে বেস করে, একটা জব হইলে তোমার অনেক দিক থেকে তুমি সিকিউর। এই জন্য তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। তারপরে যদি বার্ডেন হয়ে যায়, যতটুকু পারো ততটুকু করো, 5টা করলে তো 2টা তো থাকবে অ্যাটলিস্ট, হ্যাঁ। সেই জন্য প্রেশার নেওয়ার দরকার নেই, জিনিসগুলো জাস্ট অল্প অল্প করে দেখবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তোমরাও এটার সাথে ইউজ টু হয়ে যাচ্ছ। আর কেউ কোনো কথা না বলি, আমি তাহলে শীতে চলে গেলাম। ওকে, 100 জন হয়ে গিয়েছে, আমি এখন চলে যাচ্ছি। আচ্ছা, ইংলিশ লেকচার 1-এর ম্যাথ বাকি আছে। ওকে ভাই, 1-এর ম্যাথ বাকি আছে, ওটা আমরা কোনো এক সময় শেষ করে ফেলবো। আজকে 2 নাম্বার শিটটা পুরোপুরি শেষ করব, হ্যাঁ। সো আর কথা না বলি, আমি এখন শেয়ার করতেছি, আমার স্ক্রিন শেয়ারে চলে গেলাম। ওকে, আজকে ক্লাস 2 আমাদের পিয়ারসন ইংলিশ আর নোভা জিআরই, এই দুইটার উপরে। সো আমরা কি ম্যাথ দিয়ে শুরু করবো না ইংলিশ দিয়ে শুরু করবো? 1 থেকে শুরু করব নাকি আগে ইংলিশ তারপরে ম্যাথ, একটু বলবা? স্যার, 1 থেকেই শুরু করি, ওটা ভালো স্যার, হবে। 1 থেকে শুরু করেন। ওকে মাই ডিয়ার, 1 থেকেই শুরু করি। একটু আগে যারা ক্লাস করেছো দেখো, ইনশাল্লাহ 1 থেকেই আমরা শুরু করি। বেশি কিছু নেই। আজকে যে চ্যাপ্টারটা তোমরা জানো, আমরা গতদিন শুধু আগারলের উপরে পড়েছি, আর আজকে করব 2টা বইয়ের উপরে, একটা নোভাস জিআরই এবং একটা পিয়ারসন। এই সকল বই থেকে ডিরেক্টলি কপি হয় বলে এই সকল বইগুলো আমরা তোমাদেরকে স্পেশালি শেষ করানোর চেষ্টা করি। সো আজকে আমি নোভাস জিআরই বইটা থেকে যে টপিকটা শেষ করব, সেটা হলো ফ্র্যাকশন এন্ড ডেসিমেল। সো আর কথা না বলে আমি চলে যাচ্ছি। আসো তাহলে, ইজি ম্যাথ, হ্যাঁ খুবই ইজি ম্যাথ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। 1 নাম্বার কি স্যার, আমরা কি বলতেছে? ম্যাথগুলো তুলবো? ম্যাথগুলো তুলবা, অবশ্যই তুলবা বা পরে ভিডিও দেখে তুলতে পারো, যেটা তোমরা যদি তুলে ফেলতে পারো তুললা, এটা ভালো। আচ্ছা, রেকর্ডও থাকবে। আচ্ছা, রেকর্ডও থাকবে, ইয়েস। আচ্ছা, আজকের ক্লাসটা ম্যাথগুলো অতটা কঠিন না, কারণ তোমরা জানো ফ্র্যাকশন ডেসিমেল এখানে কঠিন কোনো ম্যাথ থাকে না। ওকে, সো আমরা আসি, আমরা প্র্যাকটিস করি। কি বলতেছে দেখো, x + 3 ডিভাইডেড বাই x - 3 ইকুয়ালস টু y, ওরা একটা ইকুয়েশন দিয়েছে। আমাকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x। তোমাকে x এর ভ্যালুটা বের করতে হবে y এর উপর ভিত্তি করে, y এর ভিত্তিতে x এর ভ্যালুটা। তাহলে আমি যদি একটু লিখি, দেখো আমরা কি পাইলাম, x + 3 ডিভাইডেড বাই x - 3 ইকুয়ালস টু y। এখন আমাকে x এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, আমরা জানি কি, যে ভ্যালুটা বের করবো সেটা বাম সাইডে, বাকিগুলো সব ডাইন সাইডে চলে যাবে। তাই যদি হয়ে থাকে, আমরা একটু আড়াআড়ি গুণন করি, x + 3 ইকুয়ালস টু xy - 3y। আমার যেহেতু x এর ভ্যালু লাগবে, x গুলাকে বাম সাইডে রাখবো। তাহলে x, এই যে +xy বাম সাইডে নিয়ে আসলে -xy সমান সমান +3 ওই পাশে গেলে কি হয়ে যাবে, -3 হয়ে যাবে। তাহলে -3y - 3। এবার আসো, আমাকে x এর ভ্যালু বের করতে হবে, তার মানে x টাকে কমন নিতে হবে। আমি যদি x টাকে কমন নিই, কি পাবো, 1 - y।
ইকুয়ালস টু এখানে কি পাবো -3y -3। এখন আমার যেহেতু এক্স এর মানটা বের করতে বলেছে, তার মানে কি এক্স বাদে সবকিছু ডাইন সাইডে পাঠাই দিব। তাহলে -3y -3 আর নিচে হবে 1 - y। এই হলো এক্স এর ভ্যালু। এটা তো সবাই বোঝে। এখন দেখো তো কোন জায়গায় আছে উত্তরটা। উত্তর হলো ডি ফর ঢাকা। এই টাইপের ম্যাথ আসতে পারে, যাতে তোমরা পাজেলড না হয়ে যাও, এই জন্য তোমাদেরকে দুই একটা ম্যাথ করাবো। আমি কি 1 নাম্বার তোমাদেরকে বুঝাইতে পেরেছি? ক্লিয়ার স্যার। জি ওকে মাই ডিয়ার, স্যার একটু আজকে ইনশাআল্লাহ জি 2 স্যার। ঘন্টা থাকো। আই হোপ তোমরা কিছু পাবে, তোমাদের ক্যারিয়ারের জন্য বেশ আউটপুট একটা পাবো। আচ্ছা এবার দেখো 2 নাম্বার কোশ্চেনটা সলভ করি। 2 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা দেখবো। হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটা ইকুয়ালস সমান হবে? কিসের সমান হবে? দ্য এভারেজ। নিচের কোনটা এভারেজের সমান? কার কার এভারেজ? এক্স আর 1/x। এটার এভারেজ কোনটা সেটা আমাকে বের করতে হবে। এখন আমরা কি জানি এভারেজ কিভাবে বের করতে হয়? যে কয়টা আছে সে কয়টা যোগ দিয়ে সে কয়টা সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। এখানে সংখ্যা কয়টা? 2টা। তাহলে এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এভারেজ পেয়ে যাব। সেটাই আমরা করব। তাহলে আমাকে বের করতে বলেছে এভারেজ। এভারেজ কি করে পাবো? যে কয়টা আছে সেগুলো যোগ দিব, এক্স প্লাস 1/x, আর ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে। এবার যা হবে তাই উত্তর। তো ওকে, তাহলে উপরে এক্সটাকে যদি এলসিএম করি কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1/x ইন্টু উল্টাই দিলে 1/2, তার মানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস 1/2x, এক্স স্কোয়ার প্লাস 1/2x। বি নাম্বার আনসার। খুবই ইজি জিনিস। আমাকে বলেছে এই দুইটার এভারেজ বের করো। তাহলে এভারেজ কিভাবে বের করব? এই দুইটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিব, এরপরে ক্যালকুলেশন যা হবে তাই, সেটাই আমাদের এভারেজ হয়ে গেল আমাদের 2 নাম্বার কোশ্চেনটা। এবার আসো 3 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখি। বলতেছে 1/5 অফ 0.1% ইকুয়ালস, তার মানে 1/5 এইটার 0.1% করলে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটু আসি। প্রথমে 1/5, তোমাদের মনে আছে কিনা অফ মানে গুণন, আমরা পার্সেন্টেজ ইয়েতে শিখছিলাম। এরপরে 0.1, 0.1 এই যে 0.1 এর পার্সেন্ট, পার্সেন্ট মানে কি নিচে 100, 0.1% এই পার্সেন্ট তোলা মানে কি নিচে 100। ওকে, এবার এই ডেসিমেলটা তুললে আমি আবার 10 পাবো, তার মানে কি হলো? উপরে হলো 1। আচ্ছা এত কিছু কিন্তু দরকারও নেই, আরো সহজে করতে পারবো আমরা। হ্যাঁ একটু দেখি তাহলে। তাহলে আমরা কি পাইছি? 1/5 একটু যদি দেখি, 1/5 ইন্টু 1/1000। এখন এটাকে আমরা ভাগ করব। বোঝার সুবিধার্থে আমি 1 লাইন বেশি করতেছি, এমনি কিন্তু একবারে করা যায়। আগে সিম্পলি এই 1/5 কে তুমি 5 দিয়ে ভাগ করো। 1/5 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 0.2, এই বুঝেছো কিনা? 1 কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে? 0.2 হবে। তার নিচে আমি 1000 লিখলাম। এখন মনে আছে কিনা প্রথম ডিজিট যদি 1 হয়, বাকিগুলা যদি 0 হয়, তাহলে যে কয়টা 0 ডেসিমেল সে কয় ঘর বাঁ দিকে আগাবে, সামনের দিকে আগাবে। এখানে 0 3টা। তাহলে এই যে এটা বুঝি নাই, ডেসিমেলটা, ওই যে 1.1/5 নিজে। আচ্ছা 1/5 কে যদি ভাগ দিতে চাও, এই 1 হলো 5-এর থেকে ছোট, ছোটর জন্য এখানে একটা দশমিক পাবো, এখানে 0 পাবো। এবার 5 দোকানে 10। থ্যাংক ইউ স্যার, এই- থ্যাংক ইউ। এবার 0.2 কে 1000 দিয়ে ভাগ দিব। এখন তুমি যদি 0.2 কে 1000 দিয়ে ভাগ দাও, মনে আছে কিনা যে কয়টা 0 ডেসিমেল সে কয় ঘর আগাবে? 0 কয়টা? 3টা। এই ডেসিমেল 3 ঘর আগাবে, 1 2 3, এই যে 3 ঘর আগে ডেসিমেল বসবে, লাস্টে 2 বসাই দিলাম। তার মানে 0.0002, 0.0002 3-এর ই। ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার ক্লিয়ার। ওকে, আজকের ম্যাথ গুলো খুব কঠিন না, কারণ হলো ফ্র্যাকশন এবং ডেসিমেল থেকে কঠিন ম্যাথ থাকে না, তবে এগুলো পরীক্ষায় আসে যাতে তোমাদের সমস্যা না হয় সেই জন্য দেওয়া। আচ্ছা এবার আসলে 4 নাম্বার কোশ্চেন কি বলতেছে। দ্য ডেসিমেল 0.1, এই 0.1টা ইজ হাউ মেনি টাইমস, কত গুণ? এই 0.1টা কত গুণ গ্রেটার, বড়? কার থেকে বড়? দেন দ্য ডেসিমেল অফ 0.001 এর কিউব। তার মানে ওরা বলতে চাচ্ছে এই যে 0.1, আমি একটু বাম সাইডে লিখি দেখো সবাই। ওরা বলতে চাচ্ছে এই যে 0.1 এটা 0.001 এর কিউব থেকে কত বড়? 0.1 এর কিউব থেকে কত বড়? এই কোশ্চেনটা বুঝাইতে পারছি কিনা? তার মানে ভাগ করে যেটা হবে সেটাই উত্তর। কোশ্চেনটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে 0.1 এর কিউব থেকে কত বড়,
হাউ মেনি টাইমস গ্রেটার, ভাগ করলে পেয়ে যাব। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি 8 2 থেকে কত টাইমস গ্রেটার, 8 2 থেকে কত টাইমস গ্রেটার, 8/2 মানে 4 টাইমস গ্রেটার, এটাও আমি তাই করব। ওকে, আচ্ছা এখন আমি ক্যালকুলেশন করব, দেখি ক্যালকুলেশনটা কি হয়। এখন তোমরা যদি একটু খেয়াল করো আমরা এটা লিখতে পারি কিনা ভাই। 0.1 মানে 1/10, দশমিক তুললে 10 হলো। আর এখানে কি লিখতে পারি, এখানে ওপরে 1 থাকবে, দশমিকের জন্য 1 পাইছি, আর দশমিকের পরে 3টা ডিজিট, তার মানে 3টা শূন্য। এই যে ওপরে কিউব কিউব বসাই দিলাম, হয়ে গেল। এখন তোমরা যদি দেখো তোমাদের মনে আছে কিনা এই 1/10, ভাই মনে আছে, a টু দি যদি এভাবে হয় সিম্পলি a টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 1/a, এই মনে Yes, আছে sir. তোমাদের এটা এক্সপোনেন্টের ফর্মুলাটা, জি এক্সপোনেন্টের জি, ফর্মুলা a জি, স্যার। টু দি পাওয়ার -1, যারা জানো না জেনে নাও। a টু দি পাওয়ার যদি -1 হয় তার মানে 1/a হবে, তাহলে এই 1/a ইকুয়ালস টু a টু দি পাওয়ার -1 লিখতে পারি। তার মানে আমি এটা লিখতে পারি না 1/10, তার মানে 10 টু দি পাওয়ার -1 লেখা যায় কি যায় না। জি স্যার আবার 1/100,000, তার মানে কি 1/10 কিউব। এই যে 1000 কে 10 কিউব লেখা যায় কিনা, জি স্যার। এই যায় স্যার। জি স্যার 1000 জি কেও স্যার কিন্তু 1000 কে আমরা 10 কিউব লিখবো, 1/10 কিউব, আর পাওয়ার যে কিউব ছিল এই কিউব কিউব বসাই দিলাম। এবার আসো সমান সমান 10 টু দি পাওয়ার -1, আর নিচে কি হবে, এই যে ব্র্যাকেটের মধ্যে 1/10 কিউব, তার মানে কি 10 টু দি পাওয়ার -3, জি। এই অংশটুকু করেছি 1/10 টু দি পাওয়ার কিউব, মানে 10 টু দি পাওয়ার -3 তার পাওয়ার 3 দিয়ে দিলাম। এইবার তাহলে কি দাঁড়াইলো, ওপরে 10 টু দি পাওয়ার -1 আর নিচে 10 টু দি পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে মনে রাখবা এর পাওয়ার এক্স তার পাওয়ার ওয়াই, তার মানে a টু দি পাওয়ার XY। তাহলে এখানে 10 টু দি পাওয়ার -9, যে 3টা ফর্মুলা আছে 10 টু দি পাওয়ার -9। এইবার মনে আছে কিনা a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার y, যখন বেস বেস সেম হয় কি লিখি, a ইকুয়ালস টু x মাইনাস y। বেস বেস সেম হইলে ভাগের বেলায় পাওয়ার মাইনাস হয়, ওই যে এক্সপোনেন্টের যে 6টা ফর্মুলা আছে। জি স্যার। এখন আসো এখানে আমরা কি করতে পারি, 10 টু দি পাওয়ার -1, এইবার ভাগের বেলায় কি হয়, ভাগের বেলায় মাইনাস হয়, মাইনাস -9, তার মানে 10 টু দি পাওয়ার -1 প্লাস 9, তার মানে 10 টু দি পাওয়ার কি হবে +8 10 টু দি পাওয়ার +8। বুঝেছো কিনা, ম্যাথ একটুখানি কিন্তু ধাঁধা আছে ম্যাথের, একটু মানে চিকন ঝালের আর কি ঝাল বেশি। জি স্যার, বুঝছি স্যার। অপারেশন খালি স্যার এটাতে। হ্যাঁ, সো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কারণ বিআইবিএম যেখান থেকে কোশ্চেন কপি করে এটা সে বইয়ে আছে। ওকে, সো আমি 4 নাম্বারটা, যারা না বুঝলে কিন্তু ওই যে এক্সপোনেন্টের কয়েকটা ফর্মুলা আছে, ওই 3টা, এখানে 3টা ফর্মুলা লাগতেছে, সেটা কি এটা একটু মনে রেখো। যদি a টু দি পাওয়ার, আচ্ছা তোমার যেহেতু দেখাইছে আর দেখাচ্ছি না। ওকে, 4 নাম্বার হয়ে গেল। এবার আসলে আমরা 5 নাম্বার কোশ্চেনটা সলভ করে ফেলি। ওকে, 5 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা একটু দেখো, কোশ্চেন নাম্বার 5। ওকে, if let x equals to 0.99, তার মানে x এর মান হলো 0.99, y equals to কি বললো, √0.99, তার মানে কি লিখতে পারি এটা 0.99 এর পাওয়ার হাফ। এই √ওভার মানে কি হাফ না, জি স্যার। √ওভার মানে হাফ লিখতে পারি কি পারি না বলতে হবে, আমার সাথে পারি, একমত পারি হতে হবে স্যার। তা না। জি স্যার। ওকে, জি স্যার এবার আসো জি স্যার। z ইকুয়ালস টু 0.99 এর স্কোয়ার, তাহলে এটার উপরে 1 দিয়ে দাও, কোনো কিছুর উপরে না থাকা মানে কি 1, তার মানে ওরা বললো x এর পাওয়ার 0.99 পাওয়ার 1, y এর পাওয়ার 0.99 পাওয়ার হাফ, z এর মান 0.99 পাওয়ার হলো স্কোয়ার। আমাকে কি বের করতে বলেছে, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, নিচের কোনটা সত্য সেটা আমাকে বের করতে হবে। তার মানে x y z এই 3টার মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা আমাকে বের করতে হবে। এখন একটা জিনিস ভালো করে মনে রেখো, এই নোটটা কাজে লাগবে, মনে রাখবা 0 থেকে বড়, সুন্দর করে লিখে নাও, 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, অর্থাৎ 0.1 থেকে 0.99, এটাই তো নাকি, এই 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এটার মানে কি 0.01 থেকে 0.99, ক্লিয়ার কিনা। জি স্যার। মনে রাখবা
এই জি মানগুলোর স্যার এই মানগুলোর পাওয়ার যত বড়, এই মানগুলোর পাওয়ার যত বড় সংখ্যা তত ছোট, পাওয়ার যত বড় সংখ্যা তত ছোট। তাহলে কোন কোন, এই জেনারেলি ভালো দেখো না, 2 এর স্কয়ার আর 2 এর কিউব কোনটা বড়? বলো না, 2 এর স্কয়ার বড়। আমরা সকলেই জানি পাওয়ার যত বড় সংখ্যা তত বড়, কিন্তু এই সংখ্যাটা যদি 0.1 থেকে 0.99 এর মধ্যে থাকে, যেমন 0.2 মনে করো, 0.2 স্কয়ার আর 0.2 কিউব, এবার বলতে পারবা কে বড়? এবার কিন্তু এইটা বড়, এবার এটা বড়। কারণ কি মনে রাখবা, 0.1 থেকে 0.99 এদের পাওয়ার যত বড় সংখ্যা তত ছোট, পাওয়ার যত বড় সংখ্যা তত ছোট। এই জন্য আমার কি, এবার আসো এক্স এর পাওয়ার কত বলো? এই 0.99, এটা 0.1 থেকে 0.99 এর মধ্যে আছে। এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার মানে এক্স এর পাওয়ার 1 টাকা, ওয়াই এর পাওয়ার 50 পয়সা, জেড এর পাওয়ার 2 টাকা। বলো কার পাওয়ার ছোট? ওয়াই এর পাওয়ার Why? ছোট স্যার। Why power? তাহলে ওয়াই Yes, সবচাইতে বড়, তাহলে ওয়াই সবচাইতে বড়, তাহলে জি। ওয়াই হলো সবচাইতে বড়। এরপরে কে? এক্স, তারপরে কে? জেড। তার মানে সবচাইতে বড় ওয়াই, তারপরে এক্স, তারপরে জেড। উত্তর কোনটা বলো? C. বি ফর বাংলাদেশ। সবচাইতে বড় কে? এই না, বি না, বি কেন? ডি, ইয়েস, ডি ফর ঢাকা, ডি ফর ঢাকা। এই ডি নাকি পাগল? C, sir. সি নাম্বার, সি সি C number. Yes, সি নাম্বার স্যার। চিটাগং। এই যার দিকে মাছের কাটা সে হলো হা, সে হলো বড়। এই যে দেখো, জেটের থেকে এক্স বড়, এক্স এর থেকে ওয়াই বড়, জেটের থেকে এক্স বড়, এক্স এর থেকে ওয়াই বড়। হা যেদিকে সে বড়, হা যেদিকে সে বড়। জি ওকে, সো পাশে জি, স্যার। সি। ম্যাথ গুলো কিন্তু সুন্দর, ভালো ম্যাথ আছে, হ্যাঁ। মজাও তো লাগতেছে। এটা কিন্তু এটা পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, হলো তাইলে 5 নাম্বার। এবার আসো কোশ্চেন নাম্বার 6, একটু বোঝার চেষ্টা করো। 6 নাম্বার কি বলতেছে দেখো, 3/8 অফ আ নাম্বার, একটা নাম্বারের 8 ভাগের 3 ভাগ, ইজ হট ফ্রাকশন, কত অংশ, অফ 2 টাইমস দা নাম্বার। একটা নাম্বার, কোন নাম্বার আমি জানি না, ওই নাম্বারের 8 ভাগের 3 ভাগ কত অংশ, কার কত অংশ? ওই নাম্বারের 2 গুণের কত অংশ। তাহলে একটা নাম্বারের 8 ভাগের 3 ভাগ ওই নাম্বারের 2 গুণের কত অংশ। তাহলে 2 গুণ, নাম্বারটা মনে করে এক্স, আমি ধরে নিলাম নাম্বারটা এক্স, তাহলে 2 গুণ মানে কত? 2x, আর 3/8 মানে কি? 3x/8। কত অংশ বের হয়ে গেল? কি বললো? কোন একটা সংখ্যার 8 ভাগের 3 ভাগ, তার মানে কি 3x/8 কত অংশ? অংশ মানে কি? মাঝখানে দাগ, কার কত অংশ? 2 গুণের কত অংশ। শেষ। এখন এটা কি হবে তাহলে? 3x/8। এবার উল্টাবো, উল্টাইলে কত হবে? 1/2x, এক্স আর এক্স কেটে গেলে 3/16। এটা আমার আনসার, 3/16। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার স্যার। ওকে মাই ডিয়ার, সবাইকে কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, 6 হয়ে গেল। এবার আমরা 7 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 7 নাম্বার কি বলতেছে দেখো, ইফ পি প্লাস কিউ ইকুয়ালস টু 12। ওরা আমাদেরকে দিয়ে দিয়েছে ভাই যে পি আর কিউ যদি যোগ করি এটা 12 হবে, পি কিউ সমান সমান 35। আরো একটা তথ্য দিয়েছে, পি আর কিউ যদি গুণ করি তাহলে 35 হবে। পি আর কিউ যোগ করলে 12 হয়, পি কিউ গুণ করলে 35 হয়। আমাকে বের করতে বলেছে 1/p প্লাস 1/কিউ, এটা সমান সমান কত হবে আমাকে বের করতে হবে। ওকে, এখন আসো না, আমাকে যেটা বের করতে হবে, দেখি না এটা কি করা যায়। এই পি আর কিউ এলসিএম করা যায় না? পি কিউ যদি এলসিএম করি তাহলে এখানে কি আসবে? এখানে আসবে কিউ, এখানে আসবে পি। এই তার পি কিউ কত? 35 দিয়েই দিছে। আর পি প্লাস, এই একটু তাকাও না, পি প্লাস কিউ আর কিউ প্লাস পি কোনো পার্থক্য আছে? না না স্যার। স্যার। No, তাহলে এখানে হবে 12, তাহলে আনসার হলো 12/35। শেষ, ইজি, 12/35। ওকে, আচ্ছা, সামনে কিন্তু কিছু টুইস্ট ম্যাথ থাকবে। আচ্ছা 7 হলো, এবার আসো আমাদের 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কি বলতেছে একটু দেখবো আমরা, হ্যাঁ, আস্তে আস্তে একটু কঠিন ম্যাথ আসবে। সবাই দেখো, ইফ এক্স নট ইকুয়াল টু 1, ভাই এক্স এর মান 1 হইতে পারে না, সব হইতে পারে তোমার 2 3 4 5 7 8 9 10, কিন্তু 1 হবে না কোনোদিন।
and y equals to 1 minus x minus 1. ভাই ওরা বললো y মানে কি উপরে 1 হবে আর নিচে x minus 1 হবে। Then which one of the following cannot be the value of y? তাহলে নিচের কোনটা জীবনেও y এর মান হইতে পারে না? বলতেছে x হলো 1 এর সমান হবে না, আর y সমান সমান যদি 1 by x minus 1 হয়, y সমান সমান যদি 1 by x minus 1 হয়, তাহলে নিচের কোনটি জীবনেও y এর মান হবে না? তোমরা বলো না y এর মান কোনটা হবে না, তো দেখেই বোঝা যায় জীবনেও কোনটা হবে না। মানে 1 হবে না, 0 হবে না, কারণ x এর মান যদি 1 হয়, ধরো 1, x এর মানটা 1 হইলেই তো 1 minus 1, তখন আসবে 0। যেহেতু x এর মান 1 হবে না, তাহলে জীবনে 0 হবে না। বোঝো না এই বিষয়টা? ভাই আমাকে বললো কি, স্যার এই রিপিট আর ভালো করে শোনো, ওরা বললো কি x এর মান জীবনে 1 হইতে পারে না, তাহলে x এর মান 1 হবে না, আর y এর মান 1 by x minus 1। তাহলে নিচের কোন ভ্যালুটা y এর জন্য হবে না, ক্যান নট বি? তাহলে x এর মান 1 তো হবে না, আমি 1 বসাইলাম, 1 বসাইলে কত আসে 0, তাহলে আমরা 0, তাহলে আনসারটা 0, তাহলে y এর মান কোনোদিন 0 হইতে পারবে না, যেহেতু x এর মান 1 হইতে পারবে না, y এর মান 0 হইতে পারবে না। জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার ওকে, আমরা 1 বসাই তাহলে তো ওই আনডিফাইন্ড আসার কথা। আনডিফাইন্ড, নিজ দিয়ে আনডিফাইন্ড আসে, কিন্তু ওখানে তো নাই, 0 হইতে পারবে না কোনোদিন, আনডিফাইন্ড মানে 0 হইতে পারবে না। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আসলে 9 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 9, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, নিচের কোনটা ডাজ দ্য এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটাকে স্যাটিসফাই করে, মানে একটা ভ্যালু দিয়েছে, ভ্যালুটা কি একটু দেখি আমরা, 2 to the power x plus 2 to the power x minus 1 divided by 2 to the power x plus 1 minus 2 to the power x। একটু পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখো, সবগুলাই ইম্পর্টেন্ট কিন্তু এটা আসার মতো। আচ্ছা, যারা একটু ম্যাথ কম বোঝে তাদের জন্য আমি একটু ক্লিয়ার করে দিই ভাই, এক্সপোনেন্টের ফর্মুলাগুলো আমি তোমাদের একটু লিখে দিচ্ছি। এক্সপোনেন্টের ফর্মুলাগুলা মনে রাখবা, যদি এর পাওয়ার এক্স থাকে আর একটা এর পাওয়ার ওয়াই থাকে, তাহলে বেস বেস সেম, আমি 5টা ফর্মুলাই লিখে দিচ্ছি। বেস বেস যদি সেম থাকে, পাওয়ারে পাওয়ারে গুণের বেলায় যোগ হয়, তার মানে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটা 1 নাম্বার ফর্মুলা। 2 নাম্বার, গুণের বেলায় যদি যোগ হয়, ভাগের বেলায় বিয়োগ হবে, তার মানে এমন এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ওয়াই, বেস বেস সেম, ভাগের বেলায় মাইনাস, পাওয়ারে পাওয়ারে মাইনাস, এক্স মাইনাস ওয়াই, 2 নাম্বার ফর্মুলা। 3 নাম্বার ফর্মুলা, এর পাওয়ার এক্স তার পাওয়ার ওয়াই, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে এ টু দি পাওয়ার এক্স ওয়াই। 4 নাম্বার ফর্মুলা, ওই যে এ টু দি পাওয়ার যদি মাইনাস এক্স হয়, তাহলে 1 বাই এ টু দি পাওয়ার এক্স। এই হলো আমাদের ফর্মুলা গুলা। তাহলে আসো আমরা ফর্মুলা শিখলাম, এখন আমরা এই ম্যাথটা সলভ করব। দিস ম্যাথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে শিখবে। এখন আসো, এটা আমাদের এক্সপোনেন্টের ম্যাথ, আমরা ওই স্টাইলে সলভ করার চেষ্টা করব। তাহলে 2 টু দি পাওয়ার এক্স আমি রেখে দিলাম, প্লাস এখানে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তার মানে কি ভাই, আমি এটা লিখতে পারি না, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1, এই লিখতে পারি কি পারি না? আমি জি ভাঙাই স্যার। দিলাম। জি স্যার, ওকে, এবার আসো, এখানে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 আর মাইনাস 2 টু দি পাওয়ার এক্স লিখে ফেললাম। এবার আসো তো একটু দেখি তো, উপরে কি থাকলো আমার, 2 টু দি পাওয়ার এক্স প্লাস উপরে 2 টু দি পাওয়ার এক্স আর নিচে 2, এই যে 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি হাফ, হাফ মানে নিচে 2, বুঝেছো কিনা? জি স্যার। আর এখানে কি হবে, এখানে যদি আমি 2 টু দি পাওয়ার এক্স কমন নিই, তাহলে কি হবে 2 মাইনাস 1, এই 2 টু দি পাওয়ার এক্স কমন নিলাম দুইটার মধ্যে থেকে আমি 2 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে কি আসবে, এখানে 2 থাকবে, এখানে মাইনাস 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে মাইনাস 1 থাকবে। আচ্ছা, এবার তাহলে আমরা পরে চলে যাই, পরে কি পাবো, তাহলে পরবর্তীতে এইবার দেখো তো, ওহো ড্যাম, তোমরা কি তুলছিল ওই পর্যন্ত, যে পর্যন্ত আমি লিখছিলাম? জি স্যার। জি স্যার। তুলছি। আচ্ছা, যেটা ছিল, আচ্ছা ইম্পর্টেন্ট কিন্তু ম্যাথটা ছিল, হ্যাঁ একটু মনে রেখো। আচ্ছা, আমি যেখানে ছিলাম সেই পর্যন্ত তাহলে আমি লিখতেছি, তোমরা যেহেতু তুলেছো। আচ্ছা, তাহলে আচ্ছা আবার একটু দেখাচ্ছি, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। এখান থেকে আমরা কি করব, উপরে 2 টু দি পাওয়ার এক্স লিখলাম প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1, নিচে কি পাবো,
2 টু দি পাওয়ার এক্স ইন্টু ওই যে গুণের বেলায় প্লাস হইলে গুণ 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। এবার আমরা এখান থেকে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স প্লাস উপরে 2 টু দি পাওয়ার এক্স আর নিচে হাফ মানে নিচে 2 থাকলো 1/2 তাহলে 2। আর এখান থেকে আমি 2 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, এই একটা অংশ 2 টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে থাকবে 2 মাইনাস 1 সমান সমান। এবার ওপরেও তো 2 টু দি পাওয়ার এক্স কমন যায়, এই অংশ আর এই অংশের মধ্যে 2 টু দি পাওয়ার এক্স কমন যায়, তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে হাফ। আর নিচে কি ছিল 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 থেকে 1 গেলে একই হয়। এবার 2 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার এক্স কেটে গেল, তাহলে কি দাঁড়াইলো এখানে, তাহলে নিচে হলো দেখো 1 প্লাস 1/2 1 প্লাস 1/2, তাহলে 2 যদি আমি নিই কি দাঁড়াবে 2 অক্ষে 2 প্লাস 1 তার মানে 3/2 3/2। এটা হলো আমার আনসার 3/2। স্যার অনেক অসংখ্যবার পরীক্ষা এসেছে কিন্তু অসংখ্যবার মাই ডিয়ার স্টুডেন্ট স্যার। অসংখ্যবার। এই ক্লিয়ার কিনা? Yes, sir. জি জি Yes, স্যার sir. ওকে মাই ডিয়ার 9 হয়ে গেল। এবার একটা আসো 10 নাম্বার কোশ্চেন। 10 নাম্বার কি বলতেছে সেটা আমরা দেখব। আচ্ছা 9 10 খুবই ইম্পর্টেন্ট, 9 যেমন ইম্পর্টেন্ট 10টাও ইম্পর্টেন্ট, ভালো করে বুঝো। আচ্ছা তোমরা রেসিপ্রোকাল বুঝো কিনা, যারা বোঝো না তাদের জন্য আমি একটু বলি। ধরো আমি একটা ফ্র্যাকশন লিখলাম, ভগ্নাংশ ফ্র্যাকশন লিখলাম, ধরো 3/5, এটা আমার ফ্র্যাকশন। এখন আমি যদি এই ফ্র্যাকশনটাকে রেসিপ্রোকাল করি, রেসিপ্রোকাল উল্টন করি, বলতে পারবে আনসার কত হবে? মনে রাখবা 5/3। তোমরা একটু ভালো করে মনে রাখো 5/3 হবে। রেসিপ্রোকাল মানে কি, নিচেরটা উপরে উপরেরটা নিচে, নিচেরটা উপরে উপরেরটা নিচে, লবকে হর হরকে লব, এই হলো হরকে লব। রেসিপ্রোকাল। ক্লিয়ার তো? এখন জি, স্যার। আমি যদি তাহলে বলি একটা সংখ্যা এক্স, ফর এক্সাম্পল একটা সংখ্যা এক্স, এর রেসিপ্রোকাল কত হবে বলো? 1/x। ভেরি গুড, এর রেসিপ্রোকাল হবে 1/x, কারণ কোনো কিছু নিচে কিছু না থাকা মানে 1, তাহলে 1/x ব্যস্ত অনুপাত। ইয়েস 1/x। এই রেসিপ্রোকালটা কি বুঝেছো? তাইলে যেটা হবে সেটা উল্টাই দিও। ওকে মাই ডিয়ার, রেসিপ্রোকাল যদি বুঝে থাকো এইবার আসো তাইলে আমি কোশ্চেনটা সলভ করি। দেখো কি বলতেছে 10 নাম্বার কোশ্চেন, ভালো করে বুঝো। The product of two numbers x and y, the product মানে গুণ of two numbers x and y, তার মানে x আর y এর গুণফল, is মানে সমান সমান, কিসের সমান? twice the sum, twice দ্বিগুণের সমান, কিসের দ্বিগুণ? যোগফলের দ্বিগুণ। কার যোগফল? of the numbers, ওই নাম্বারের যোগফলের দ্বিগুণ। ওই নাম্বারের যোগফল কত? x plus y। প্লাস মাই ডিয়ার স্টুডেন্ট আবার দেখতে হবে সবাইকে, মিনিংটা বুঝতে হবে। দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার এক্স এন্ড ওয়াই, এক্স এন্ড ওয়াই এর প্রোডাক্ট মানে গুণফল, তাহলে এক্স আর ওয়াই গুণ করলাম, ইজ মানে সমান সমান, টুয়াইস দ্বিগুণ, কার দ্বিগুণ? দ্য সাম অফ দ্য নাম্বারস, ওই নাম্বার গুলার যোগফলের দ্বিগুণ। এবার আমাকে কি বের করতে হবে দেখো, হোয়াট ইজ দ্য সাম, তোমাকে সমষ্টি বের করতে হবে। কিসের সমষ্টি? of the reciprocal of x and y, তোমাকে x and y এর রেসিপ্রোকালের সমষ্টি বের করতে হবে। এখন বলো সমষ্টি মানে তো যোগ, এবার বলো x এর রেসিপ্রোকাল কি? 1/x। Y 1/x। আর y এর রেসিপ্রোকাল কত? 1/y। আমাকে এটা বের করতে বলেছে। হ্যাঁ আমি বুঝাইতে পারছি কিনা? আমাকে এইটা বের করতে বলেছে, ফাইন্ড ফাইন্ড x, ফাইন্ড রেসিপ্রোকালের সমষ্টি 1/x প্লাস 1/y। কোশ্চেন ক্লিয়ার তো? এখন দেখো না কি সুন্দর এটা সলভ করা যায়। আমি এক্স আর ওয়াই এলসিএম নিব, এলসিএম নিলে উপরে কত পাবো? ওয়াই প্লাস এক্স পাবো। এখন এক্স ওয়াই এই সমান সমান এইটা লেখা যায় না? তাহলে এই যে এক্স ওয়াই এর পরিবর্তে আমি লিখে দিব 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, আর উপরে কি আছে? ওয়াই প্লাস এক্স, ওয়াই প্লাস এক্স মানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই কেটে গেল, আনসার হবে হাফ। আচ্ছা একটু জাস্ট যারা নতুন, একটু কেউ কথা বলবা? কোন একটা মানে কেউ কথা বলো তো, যারা নতুন ব্যাচের কেউ আসো? জি স্যার, আমি আছি স্যার। আচ্ছা তুমি কি স্যার। বুঝতে পারছো ভাইয়া আমার এই কোশ্চেন মানে পড়া নোট গুলো বুঝতে পারতেছো? জি স্যার, জি বুঝতে স্যার, পারতেছি, অনেকটা সহজ লাগতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, মানে আমার 10 নাম্বার হয়ে গেল। আসো ইম্পর্টেন্ট কিন্তু 9 আর 10। এবার আসো আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, কত নাম্বার আমি জানি না। আচ্ছা এটা হয়ে গেল আমাদের। এইবার আসো 11 নাম্বার কোশ্চেন। এই যে ভাই বলতে বলতে চলে আসছে।
স্যার সবাই শোনো, 9, 10, 11 তিনটা টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খাতা মুখস্থ করে ফেলবা। কিন্তু 11 নাম্বার কোশ্চেন, এটা হয়তো নতুনদের বুঝতে অনেক কষ্ট হবে, কিন্তু ভাই প্লিজ একটু বোঝার চেষ্টা করো, না বুঝলে পরে আবার দেখবা, আবার করবা, কারণ 11 নাম্বার তোমাকে শিখতে হবে। ওকে মাই ডিয়ার, এখন 11 নাম্বার কি বলতেছে দেখো। এখন হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার এই মাস্টার ক্লাসের ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ড থাকবে, সবগুলাই রেকর্ড থাকবে, যার যার ব্যাচে থাকবে দেওয়া। ও আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এখন সবাই একটু দেখো, এই 11 নাম্বার তোমাদের মনে পড়ে কিনা, ছোটবেলায় আমরা একটা ম্যাথ করতাম স্ট্যাটিস্টিক্সে, 6 থেকেও করেছি। সেটা হলো কিছু সংখ্যক মানুষ প্রথম আলো পড়ে, কিছু সংখ্যক মানুষ ডেইলি স্টার পড়ে, কিছু সংখ্যক মানুষ প্রথম আলোও পড়ে, ডেইলি স্টারও পড়ে, মোট কতজন মানুষ আছে? তোমাদের কি মনে পড়েছে এই টাইপের ম্যাথটা? জি স্যার। আচ্ছা, বলি, এই জি স্যার, টাইপের মনে ম্যাথটা, পড়ে। হ্যাঁ, ইয়েস, যে আমাদের ভেন ডায়াগ্রাম যেটা বলি, এই টাইপের ম্যাথ গুলা আমরা যে ফর্মুলা দিয়ে করতাম সেটা কি দেখো না, এভাবে লিখতাম, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমরা এভাবে করতাম না? আচ্ছা, এখন আমরা এই টাইপের ফর্মুলা গুলা একটু ভালো করে মনে রেখো, এইগুলা এখন আমরা এইভাবে করব না, আমরা যেভাবে করব এভাবে শর্টকাট, টোটাল সমান সমান অল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস নান, একবারে বের করে ফেলবো। অল সিঙ্গেল মানে কি, যারা প্রথম আলো পড়ে, যারা ডেইলি স্টার পড়ে। বোথ মানে কি, যারা দুইটাই পড়ে। নান মানে কি, যারা কোনটাই পড়ে না। আর টোটাল মানে মোট কতজন। তাহলে এই ফর্মুলাটা কি উপর থেকেই আসছে না? আমি জি, বুঝাইতে স্যার। পারছি কিনা? ওকে মাই ডিয়ার, এইটা এই ফর্মুলা দিয়েই হবে। 11 নাম্বার কোশ্চেন এমসিকিউ তেও আসে, রিটেনেও আসে। 11 নাম্বার এমসিকিউ প্লাস রিটেন, ভালো করে বুঝবে, দুইটা ইম্পর্টেন্ট। তাহলে আমি এখন চলো সলভ করি আমরা ভালো করে। কোশ্চেনটা বুঝো আগে, তাহলে বুঝতে পারবে, ভালো করে কোশ্চেনটা বুঝো। There are 87 balls in a jar. ভাই, একটা জারে না মোট 87টা বল আছে, একটা জারে মোট 87টা বল আছে। ওকে, each ball is painted. প্রত্যেকটা বলকে আমি রং করেছি with at least কমপক্ষে one of two colors, red or green. বলতেছে আমার মোট 87টা বল আছে, এই 87টা বলকে আমি রং করেছি at least one of two colors, red or green. এর মানে কি, হয় রেড, না হয় গ্রিন, না হয় রেড অর গ্রিন, উভয়ই। এটা বুঝো কিনা? লিস্ট মানে কি, কমপক্ষে। তাহলে কমপক্ষে রেড থাকবে, অথবা গ্রিন থাকবে, অথবা রেডও থাকবে, গ্রিনও থাকবে। বুঝেছেন কিনা বলেন? জি স্যার, একটা কালার তাহলে আমার থাকবেই। মোট, হ্যাঁ, এক কালার থাকবেই, দুইটাও থাকতে পারে। তাহলে আমার মোট 87টা বল আছে, এই 87টা বল যে কোনো একটা কালার থাকবে, হয় রেড, না হয় গ্রিন, না হলে দুইটাই। ভালো করে বুঝো পরের লাইনটা। ইট ইজ অবজার্ভ দ্যাট, আমি দেখতে পেলাম যে 2/7 অফ দ্য বল দ্যাট হ্যাভ রেড কালার, মানে আমার লাল কালারের যতগুলা বল আছে সেই বলের 7 ভাগের 2 ভাগ অলসো হ্যাভ গ্রিন কালার। আমার লাল কালারের যতগুলা বল আছে সেই বলের 7 ভাগের 2 ভাগ গ্রিন কালারও আছে। এই মোট যত লাল কালার বল, তার 7 ভাগের 2 ভাগ কি করা হয়েছে, লাল তো আছে, ওর সাথে গ্রিন করা আছে। দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, 2/7 অফ রেড কালার ইকুয়ালস টু বোথ। এটা বুঝেছেন কিনা বলেন ভালো করে? আমার কাছে যতগুলা লাল কালারের বল আছে, এই যতগুলা লাল কালারের বল আছে তার 7 ভাগের 2 ভাগ গ্রিন কালার করা, তো লাল তো আছে, গ্রিনও করা, মানে কি বোথ কালার করা। তাহলে লালের 7 ভাগের 2 ভাগ সমান সমান বোথ। কথা বলতে হবে, এই লাইনটা ক্লিয়ার কিনা? লাল কালার বলগুলোকে কি আবার গ্রিন কালার করা হয়েছে? হ্যাঁ, লাল কালারের বলকে আবার গ্রিন কালার করা হয়েছে, ভেরি গুড। সবগুলা না আপু, সব লালকে গ্রিন করিনি, কতগুলা লালকে, 7 ভাগের 2 ভাগ লালকে। 2/7 তাহলে লাল কালার আছে আবার গ্রিন কালার করলাম, তাহলে বোথ হয়ে গেল। বুঝেছো কিনা বলো? জি স্যার। জি স্যার। ওকে মাই ডিয়ার, দেখেন তো আবার পরের লাইনটা ভালো করে বুঝেন। হইল 3/7 অফ দ্য বল দ্যাট হ্যাভ গ্রিন কালার অলসো হ্যাভ রেড কালার। এর বাংলাটা কেউ একজন বলো। 3/7 স্যার অফ দ্য ওটা তো বল, রেড কালার আছে এবং ওটাকে গ্রিনও করা হয়েছে। সাথে বোথ হচ্ছে ওকে স্টপ, সবাই শোনো। হইল 3/7 অফ দ্য বল দ্যাট হ্যাভ গ্রিন কালার,
তার মানে কি যতগুলা গ্রিন কালারের বল ছিল এর 7 ভাগের 3 ভাগকে আবার রেড কালার করা হয়েছে। তার মানে কি এবার এটা বলতে পারি কিনা দেখো তো, 3/7 অফ গ্রিন ইকুয়ালস টু বোথ। বোথ। জি জি স্যার। জি স্যার। কারণ কি যতগুলা গ্রিন কালার আছে তার 7 ভাগের 3 ভাগ বোথ কালার। এখন আমাকে কি বের করতে হবে? হট ফ্র্যাকশন। আমাকে একটা অংশ বের করতে হবে। কিসের অংশ? দ্যাট দ্য বল ইন দ্য জার হ্যাভ বোথ রেড এন্ড গ্রিন কালার্স। হট ফ্র্যাকশন অফ দ্য বল ইন দ্য জার, ওই জারে যতগুলা বল আছে ওই বলের কত অংশ রেডও আছে গ্রিনও আছে। তার মানে কি আমাকে এটা বের করতে বলেনি? টোটাল নিচে আর উপরে বোথ। জি স্যার। বুঝেছেন কিনা বলেন? জি স্যার, বুঝতে কোশ্চেনটা পারছি। ক্লিয়ার কিনা ভাই? মোট বল আছে 87টা। লাস্টের শেষের কোশ্চেনটা অ্যান্সারটা বুঝতে পারে নাই। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য বলস ইন দ্য জার হ্যাভ বোথ রেড এন্ড গ্রিন কালার্স? মানে হট ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে মনে করবা মাঝখানে এক দাগ। এরপরে কি বললো? জি স্যার। অফ দ্য বল ইন দ্য জার, জারে যতগুলা বল আছে, জারে মোট বল টোটাল, এর মধ্যে বোথ আর রেড মানে কি গ্রিন, দুইটা মিলাই একত্রে কয়টা? বোথও করা, সরি রেডও করা গ্রিনও করা মানে কি বোথ। তাহলে আমাকে বের করতে হবে উপরে বোথ নিচে টোটাল। আচ্ছা, কোশ্চেন ক্লিয়ার কিনা? এরপরে আমি আগাবো। জি স্যার। জি স্যার। ওকে মাই ডিয়ার, তাহলে একটু Carry দেখো on. না, আমাকে ওপরে বোধ বের করতে হবে আর নিচে টোটাল বের করতে হবে। আমার তো টোটাল জানা 87টা, শুধু ওপরেরটা বের করলে হবে বোধ। তাহলে এখন এটা লেখা যায় কিনা দেখো তো, আর ইকুয়ালস টু 7b/2 লেখা যায় কিনা? বি মানে বোধ, এই 7 উপরে 2 নিচে, বুঝেছো কিনা? জি স্যার। আচ্ছা, আবার গ্রিন ইকুয়ালস টু 7b/3, বি মানে বোধ। জি স্যার। ওকে, এইবার আসো না, আমরা যেটা শিখেছিলাম টোটাল সমান সমান অল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস নান। এখন টোটাল কয়টা? টোটাল মানে 87 সমান সমান অল সিঙ্গেল। অল সিঙ্গেল মানে কি? রেড আর গ্রিন, রেড আর গ্রিন। তা রেড কয়টা? 7b/2, গ্রিন কয়টা? 7b/3, আর মাইনাস বি, বি রাখলাম, আর নান, এখানে তো কোনো নান নেই, নান মানে 0। ওকে, তাহলে এখন কি পাবো? 87 ইকুয়ালস টু, এখানে 3 আর 2 6, 6 যদি হয় তাহলে 3 7 21b। আমি একটু অন্য কালার নিচ্ছি তোমাদের সুবিধার্থে। 3 7 21b প্লাস 14b মাইনাস 6b। ওকে, সো এরপরে কি হবে দেখো তো একটু, তাহলে 87 তাহলে এটা হলো 21 আর 14 35, 35 থেকে 6 গেলে 29, তাহলে 29b ইকুয়ালস টু 87 গুণন 6, কারারি গুণ করলাম। এখন 29 অক্ষে 29, 3 29 87, তার মানে বি সমান সমান 18টা। এই আমার বোধ কয়টা? কথা বলো, বোধ কয়টা? 18টা। এখন আমাকে বের করতে বলেছিল ফ্র্যাকশন, মোটের মধ্যে বোধ কয়টা? মোট কয়টা? কথা বলো, মোট কয়টা? 87টা। এবার বলো বোধ কয়টা? 18টা। 18টা। তাহলে 18/87। এবার ক্যালকুলেশন করি আমরা, 18/87। আচ্ছা, 3 দিয়ে কাটাকাটি করো, 3 6 18, আর 3 দুকানে 6, 3 9 27, 6/29 আছে। 6/29, ইয়েস 6/29। এই হলো আমাদের কোশ্চেনটা। খুব ইম্পর্টেন্ট ভাই রিটেনের জন্য, এমসিকিউ এর জন্য, তবে রিটেনটা বেশি আসে। স্যার রিটেনও কি এভাবে করতে হবে স্যার? সেম সেম সেম, এভাবে ধরে নিবা, প্রথমে একটা লাইন লিখবা, লেট, এভাবে লাইনটা লিখে নিবা, লেট নাম্বার অফ রেড কালার্ড, গ্রিন কালার্ড and both colored be red, Z and B respectively. বুঝেছো কিনা? কারণ রেড কালারকে আর ভাবছি না, গ্রিন কালারকে জি জি স্যার। ভাবছি না, আর বোথ কালারকে বি ভাবছি, যেহেতু রিটেন ম্যাথ ওইটা উল্লেখ করে দিবা, আর কোনো সেন্স নেই, আর বাকিটা সব সেম। জি স্যার। এই এখানে জি স্যার কম কেন? অন্যরা কি বোঝে নাই নাকি? না স্যার, স্যার, এখন বুঝছি, কিন্তু আর একটু পরে নিজেকে মাথা খাটাইতে হবে আর একটু। হ্যাঁ, ভেরি গুড, আর একবার করতে হবে। ওকে, হ্যাঁ বলো, একটা মেয়ে বলতেছিল, স্যার বলো। স্যার আপু, এখানে যদি লেট দিয়ে আমরা হচ্ছে এত কিছু না লিখে শুধু হচ্ছে রেট সমান এই যে 7/2 এইভাবে যদি শুরু করে দিই তাহলে হবে না রিটেনের না, সময়।
না না, রিটার্নের সময় এই লাইনটা তো লিখতে হবে আপু। তুমি আর কোথা থেকে পাইলা? আর মানে তো অন্য কিছু হইতে পারে, আমার কাছে আর মানে তো রিতা। হ্যাঁ, জি স্যার, বুঝাইতে এর পারছি? জন্য জি স্যার, জি পরের লাইনটা কি একটু বলবেন লেখাটা? লেট কোনটা নাম্বার, বোন? স্যার এখন যেটা ব্ল্যাক কালার দিয়ে লিখলেন, লেট আচ্ছা নাম্বার। লেখো, লেখো লেট নাম্বার অফ রেড কালার্ড, গ্রিন কালার্ড and both colored balls B are D and B respectively. Let number of red colored, green colored and both colored balls B balls B are Z and B respectively. Okay, my dear student, this is very important math. Hot cake মনে করবা। ওকে, এটা হয়ে গেল। এবার আসলে আমরা আর দুইটা ম্যাথ আছে, এটার পর আমরা ইংলিশে চলে যাব। ওকে, 12 নম্বর কি বলতেছে সবাই একটু দেখো। কোশ্চেন নাম্বার 12, ভালো করে মন দিও কিন্তু। আচ্ছা এবার একটু মিউট করো না সবাই, কার একটা আওয়াজ আসতেছে, সবাই একটু মিউট করে ফেলো কাইন্ডলি, হ্যাঁ? ওকে মাই ডিয়ার, একটু 12 নম্বরটা দেখো। হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটি ফ্র্যাকশন, নিচের কোন ভগ্নাংশটা ইজ আ রিজাল্ট, একটা ফল। নিচের কোন ভগ্নাংশটা একটা ফল, কিসের ফল? অফ দ্য সাম অফ অ্যান ইন্টিজার, একটা ইন্টিজার এন্ড ইটস রেসিপ্রোকাল, এবং এর রেসিপ্রোকালের সমষ্টি। ভাই কোশ্চেনটা বুঝার কিচ্ছু না, ভালো করে। হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন, নিচের কোন ভগ্নাংশটা ইজ আ রিজাল্ট, একটা ফল, কিসের ফল? অফ দ্য সাম, সমষ্টির ফল। কিসের সমষ্টি? অ্যান ইন্টিজার, ইন্টিজার মানে সংখ্যা, হ্যাঁ পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা এবং তার রেসিপ্রোকালের সমষ্টির ফল কোনটা। তার মানে কি, আমাকে একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যার আবার কি করতে হবে? রেসিপ্রোকাল করতে হবে, পরবর্তীতে সেই দুইটা জিনিস আমাকে যোগ করতে হবে, তাইলে উত্তর কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে তুমি সংখ্যাটা ধরে নাও, এই সংখ্যাটা কত ধরবো বলো না? X. X, let the, একটু দাঁড়াও, হ্যাঁ ইমন ভাই কিছু বলবা? Let the number be 10 কেজি, কোনো সমস্যা নেই, 10 কেজি নিয়ে নিবো, গুড, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি 12টায় কল দিব, হ্যাঁ আমার 12টায় ক্লাস শেষ, আমি কল দিব, হ্যাঁ 7টা করে। ওকে দেখো, আমি নাম্বারটা ধরলাম এক্স, লেট দা নাম্বার, Number B. কথা বলো না, বি এক্স, অতএব রেসিপ্রোকাল, অতএব রেসিপ্রোকাল অফ দ্য নাম্বার। তোমরা মিউট করতেছো না কেন? কোন একটা ছেলে দেখো তো ওটা কে? অতএব রেসিপ্রোকাল অফ দ্য নাম্বার ইকুয়ালস টু 1/x। এইবার আমাকে বের করতে বলেছে সাম, এটা সমষ্টি x প্লাস 1/x হয়ে গেল। তাহলে এখন আসো না কি হয় দেখো না, আমি যদি এক্সটাকে এলসিএম করি তাহলে ওপরে হবে x² প্লাস 1, এটাই তো দাঁড়ায়। এই বুঝেছো কিনা তোমরা? আমার কোশ্চেনে কি বললো, নিচের কোন সংখ্যাটি ওই সংখ্যা এবং ওই সংখ্যার রেসিপ্রোকালের সমষ্টির সমান। তা আমি সংখ্যাটা ধরলাম x, তাহলে রেসিপ্রোকাল করলে 1/x, তাহলে যোগফল কত হবে? x প্লাস 1/x, তার মানে x² প্লাস 1/x। মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করেছেন কিনা? তার মানে নিচে যে এক্সটা হবে, এই শোনো, তার মানে নিচে যে সংখ্যাটা হবে ওপরে সেই সংখ্যার স্কোয়ার প্লাস 1, নিচে যে সংখ্যাটা হবে ওপরে ওই সংখ্যার স্কোয়ার প্লাস 1। এখন আসো না দেখি তো 15 এ নাম্বার হয় কিনা। এ নাম্বারে কত হওয়ার কথা? নিচে যে সংখ্যাটা হবে, এ নাম্বার অপশন, নিচে আছে কত 8, তাহলে উপরে কত হওয়ার কথা? 8² প্লাস 1, তার মানে 65/8। এই তা 65/8 তো নাই, এটা বাদ। এবার আসো বি নাম্বার, ইয়েস বি নাম্বারও কিন্তু ঠিক আছে, দেখো না নিচে আছে 5 আর উপরে হবে 5² প্লাস 1, তাহলে নিচে 5 উপরে কত 26। এই তাহলে বি নাম্বার ঠিক আছে কি নেই? জি স্যার। ঠিক আছে এটা কিন্তু ঠিক আছে। এবার আসো সি নাম্বার, সি নাম্বারে কত হবে? 7 7 49 আর 1 50, কিন্তু আছে 36, এটাও হবে না। ডি নাম্বার 5 26 হবে না, ই নাম্বারটাও হবে, খেয়াল করো না, 8 8 64 আর 1 65, তার মানে এটাও ঠিক আছে। আনসার বি আর ই যে কোনো একটা থাকবে, মনে রাখবা পরীক্ষায় আমি দুইটা অপশন আছে, দুইটা অপশনই দিয়ে দিয়েছি। এবার বলো বুঝেছো কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসো তাইলে আমরা 13 নম্বর কোশ্চেনে চলে যাব। ওকে, আমাদের ম্যাথ আছে 14 পর্যন্ত। এই যে এখন যে আনমিউট করলা, তুমি আনমিউট করো না ভাইয়া, তুমি আনমিউট করলে তোমার ব্যাক সাইড থেকে শব্দ হচ্ছে, বুঝছো না কেন? তোমরা আনসার করাটা জরুরি না যার ব্যাকওয়ার্ডে শব্দ আসে।
ওকে, এবার আসো 13 নাম্বার কোশ্চেন। একটু বোঝো না, অনেক বড় বড় ম্যাথ আমরা সহজে করতে পারি যদি ম্যাথটা কনসেপ্ট বুঝি। একটু ভালো করে বোঝো, দেখো কত বড় ম্যাথ আমি কত সহজে করাই। 13 নম্বর কোশ্চেন, সবাই শুধু দেখো। জেনি কি বললো দেখি আমরা। জেনি গেভ, জেনি দিয়েছিল 3/5। আচ্ছা, যে কোনো একটা মেয়ে নাম বলো তো, আমার ক্লাস করতেছো, যে কোনো একজন নাম বলো। নূপুর স্যার। হ্যাঁ, লাস্টে কে বললা বলো, নাম বলো, আমি শুনিনি তো। নূপুর স্যার। নূপুর, ওকে। হ্যাঁ, নূপুর একটু ভালো করে বুঝো, আমি তোমার সহযোগিতায় 13 নম্বর কোশ্চেনটা ম্যাথ করবো। ওকে, জেনি গেভ, জেনি দিয়েছিল 3/5 অফ দ্য অ্যামাউন্ট, জেনির কাছে যত টাকা ছিল তার 5/3 দিয়েছিল, অফ মানি শি হ্যাড টু জ্যাক। ভাই, জেনির কাছে যত টাকা ছিল তার 5/3 সে জ্যাককে দিয়েছে। তুমি ধরে নাও জেনির কাছে 5 টাকা ছিল, তুমি ধরে নাও জেনির কাছে 5 টাকা ছিল। এই জেনির কাছে যত টাকা ছিল তার 5/3 জ্যাককে দিয়েছে। আমি ধরে নিলাম জেনির কাছে ছিল 5 টাকা, তাহলে বলো জ্যাককে কত টাকা দিয়েছে নূপুর? 3 টাকা। 3 টাকা। ও মা, 5/3 না, তাহলে জেনির কাছে যদি 5 টাকা থাকে তাহলে জ্যাককে দিয়েছিল 3 টাকা। এখন নূপুর বলো না, জেনির কাছে তো মোট 5 টাকা ছিল, জেনি ওর মধ্য থেকে জ্যাককে 3 টাকা দিয়ে দিয়েছে, তাহলে জেনির কাছে আর কয় টাকা আছে? 2 টাকা। 2 টাকা। তাহলে ক্লিয়ার কথা, জেনির কাছে মোট ছিল 5 টাকা, জ্যাককে দিয়েছে 5/3 মানে 3 টাকা, তাহলে ওর কাছে আর অবশিষ্ট থাকবে 2 টাকা। জেনি নাও হ্যাজ $200। ভাই, জ্যাককে দেওয়ার পরে জেনির কাছে বাস্তবে 200 টাকা ছিল, কিন্তু আমার ভাষায় জেনির কাছে কয় টাকা ছিল? 5 টাকা। আমার ভাষায় জেনির কাছে 2 টাকা ছিল। এই জেনির কাছে 5 টাকা ছিল, 5 টাকা থেকে জ্যাককে 3 টাকা দিয়ে দিছে না? তা 3 টাকা দেওয়ার পরে জেনির কাছে কয় টাকা আছে? 2 টাকা আছে। এই যে নাও কথাটি বলতেছে না, মানে কি জ্যাককে দেওয়ার পরে জেনির কাছে 200 টাকা আছে। আমার ভাষায় জ্যাককে দেওয়ার পরে জেনির কাছে কয় টাকা আছে? 2 টাকা। তাহলে 2 মানে 200, বুঝছো কিনা? জি স্যার। আমাকে এখন বের করতে হবে হাউ মাচ ডিড শি গিভ টু জ্যাক, জ্যাককে কত টাকা দিয়েছিল। এই তা জ্যাককে যেন আমার ভাষায় কয় টাকা দিছিল? 3 টাকা দিয়েছিল। 3 টাকা দিয়েছিল। তাহলে 2 মানে যদি 200 হয়, 3 মানে 300, হয়ে গেল আনসার 300। স্যার কঠিন হয়ে গেল? আচ্ছা, একটু ভালো করে দেখো, স্যার ভালো করে দেখো। লেট স্টপ, আমি একটু লিখে দেখাই। লেট জেনি হ্যাড টাকা 500, আমি ধরে নিলাম জেনির কাছে 500 টাকা ছিল। অতএব শি গেভ টু 500 না 5 টাকা ধরো, ইজি ধরো, ধরো জেনির কাছে 5 টাকা ছিল। অতএব শি গেভ টু জ্যাক, সে জ্যাককে দিয়েছিল কত টাকা দেবে? যা থাকবে তার 5/3, তার মানে 3 টাকা দিয়েছিল জ্যাককে। জ্যাককে 3 টাকা দেওয়ার পরে জেনির কাছে কত থাকে? অতএব জেনি হ্যাড লেফট, জেনি হ্যাড লেফট কত? 5 - 3, তার মানে 2। আমার ভাষায় জেনির কাছে থাকে 2, কিন্তু বইয়ে বলতে চাচ্ছে 200। 2 মানে 200। আমাকে এখন বের করতে বলেছে জ্যাকের কাছে কত আছে। তো জ্যাকের কাছে কত আছে? 3। জ্যাকের কাছে কত থাকবে? 3। 3 মানে কত? 3 মানে 300, হয়ে গেল উত্তর। 2 মানে 200, 3 মানে 300। এইবার বলো, যে বোঝো নাই সে কথা বলে। এবার স্যার বলো। ওখানে নাও কথা যদি না থাকতো স্যার, তখন কি অঙ্কটা তো এইভাবে হতো না স্যার। না, তখন 5 মানে 200 ধরতাম, জেনি হ্যাজ তখন $200, পাঁচ তখন মানে 200, তাহলে অ্যান্সার আসতো 120 স্যার জ্যাকের। যেটা হয় সেটা। 5 মানে 200, এরপরে জ্যাকের এক কাছে মানে কত থাকবে? না, 3 মানে কত? 5 মানে 200, 3 মানে কত তখন? 120 হইতো। ইয়েস, জি স্যার। ওকে। সো হয়ে গেল আমাদের 13 নাম্বার। আসো আজকের আমাদের শেষ ম্যাথটা, 14 নাম্বার কোশ্চেন কি বলতে চাচ্ছে সেটা একটু দেখো, ভালো করে বুঝবে, মিনিং এর উপরে সম্পূর্ণ মিনিং 14 নাম্বারটা। আচ্ছা, এটা তোমাদের পার্সেন্টেন্স ক্লাসেও আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। ইন আ কান্ট্রি, একটা দেশে 60% মেল সিটিজেন, যতজন পুরুষ আছে তার 60%, and 70% ফিমেল সিটিজেন আর ইলিজিবল টু ভোট, ভোট দেওয়ার যোগ্যতা রাখে। ভাই, আমাদের দেশে যেমন সকল নারী পুরুষ কিন্তু ভোট দিতে পারে না, যাদের বয়স 18 তারাই কেবল ভোট দেয়। এখন এই জায়গায় বলতে চাচ্ছে ওই গ্রামে, ওই দেশে যতজন পুরুষ আছে তার 60%, আর যতজন মহিলা আছে তার 70% ইলিজিবল, ভোট দেওয়ার যোগ্যতা রাখে। তা মনে করো টোটাল, আমি তোমাদের বোঝানোর জন্য,
টোটাল, মনে করো টোটাল পুরুষ মেল, মেল আছে হলো টোটাল মেল আছে মনে করো 100 জন, আবার ফিমেল মনে করো ফিমেলও আছে আমার 100 জন টোটাল। এবার এই 100 জনের মধ্যে ইলিজিবল ভোট দেওয়ার যোগ্যতা কয়জনের একটু দেখি তো। ইলিজিবল ভাই যতজন পুরুষ আছে তার কত পার্সেন্ট ইলিজিবল? কথা বলে না কেন? 60%। 60%। যতজন পুরুষ আছে তার 60% ভোট দেওয়ার যোগ্যতা রাখে। তাহলে ইলিজিবল কত পুরুষের মধ্যে? 100-র 60%, তার মানে 60 জন পুরুষ ভোট দেবে। আর যতজন মহিলা তার 70%, তাহলে মহিলা আছে কতজন? 100-র 70% ভোট দেওয়ার যোগ্যতা রাখে। তাহলে 70 জন। একজন বলো। আচ্ছা নূপুর বলো। নূপুর, নূপুর। আচ্ছা পুরুষ কতজন? পুরুষ 60 জন। পুরুষ 60 জন। নূপুর কোথা থেকে আইছে? নূপুর পুরুষ 60 জন, পুরুষ হলো তো 100 জন নূপুর। আচ্ছা নূপুর আবার দেখো পুরুষ কতজন নূপুর? 100 জন। 100 জন। এই 100 জন পুরুষের মধ্যে ইলিজিবল কয়জন? 60 জন। আচ্ছা এবার বলো মহিলা কতজন? মহিলা 100 জন, ভোট দিতে পারবে 70 জন। 70 জন। ওকে ঠিক আছে, এবার ভালো করে বোঝো। তুমি মিউট করো, তোমার পিছন থেকে শব্দ আসতেছে। সবাই মিউট করো, পরের লাইন পড়বো। ওকে এবার আসো। In a country 60% male citizen, 70% female citizen are eligible to vote গেল। এবার দেখো 70% of the male citizen, যতজন পুরুষ সিটিজেন আছে 70% of the male citizen eligible to vote voted। তার মানে কি? যতজন পুরুষ ভোট দেওয়ার যোগ্যতা রাখে তার 70% ভোট দিয়েছিল। এই যতজন পুরুষ ভোট দেওয়ার যোগ্যতা রাখে তার 70% ভোট দিয়েছিল। তোমরাই বলো না কতজন পুরুষ ভোট দেওয়ার যোগ্যতা রাখে? 60%-এর 70%। 60 জনের 70%। Yes, এই যে 42 জন। ভোটেড। তাহলে ভোটেড কত হবে? 60-এর 42। 70%। 60-এর 70%। পার্সেন্ট মানে কি 2 শূন্য কাটা 42। এবার আসো। And 60% of the female citizen eligible to vote voted। তার মানে কি? যতজন মহিলা আছে, মহিলা ইলিজিবল আছে তার 60% ভোট দিয়েছিল। এখন ইলিজিবল মহিলা কতজন? 70 জন। এই 70 জনের 60%, তার মানে 42 জন। আমি তোমাদের কাছে কোশ্চেন করব, বলো মোট জনসংখ্যা কতজন? এই স্যার, 200 মিউট করে জন। দেখেন। 200 জন। মোট জনসংখ্যা 200। মোট জনসংখ্যা 200। মোট ইলিজিবল কয়জন? স্যার 130 130। আর মোট ভোট দিয়েছিল কতজন? 84। ওকে এইবার যেইটা চাবে সেইটা বসাবা। ভালো করে দেখো হট ফ্র্যাকশন কত অংশ, অংশ মানে মাঝখানে দাগ। ফ্র্যাকশন বলা মানে কি ভাই? মাঝখানে দাগ, ওপরে একটা নিচে একটা। হট ফ্র্যাকশন অপের পরেরটা নিচে হবে। হট ফ্র্যাকশন অফ দ্য সিটিজেন, সিটিজেনের কত ফ্র্যাকশন? আমার সিটিজেন কতজন? 200। 200-র কত অংশ ডিউরিং দ্য ভোট, সরি, হট ফ্র্যাকশন অফ দ্য সিটিজেন ভোটেড, মোট সিটিজেনের কত অংশ ভোট দিয়েছিল ওই ইলেকশনে। তা ভোট দিয়েছিল কতজন? 84 জন। তাহলে 84/200 হয়ে গেল। এবার 4 দিয়ে কাটাকাটি করলে 4 21 84 আর 4 50 200, তার মানে 21/50। আনসার 21/50। ও ডেসিমেলে আছে। তাহলে তোমরা দেখো 21/50 কে কিভাবে আমরা ডেসিমেলে নিয়ে আসবো। 21/50। আচ্ছা 50 থেকে 21 করলেই তো হয় 100 হয় আর এদিকে 42 হয়। পরে 42 হয়ে যাবে। ও মানে কি ও 2 দিয়ে করতে চাচ্ছ? ও ভেরি নাইস, ভেরি নাইস। ওকে আপু, এই জন্য তো মেয়েদের ভালো লাগে, এরা শর্টকাট অনেক ইজিলি করে দেয়। দেখো 84 মানে কি 2 দিয়ে করলে 100 আর উপরে হবে 42, তাহলে 0.42 হয়ে গেল এ নাম্বার। গুড। এই ছিল আমার ফ্র্যাকশনের 14টা ম্যাথ, যেটা নোভাস জিআরই থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ম্যাথ পার্টটা শেষ হয়ে গেল। এইবার আমরা পিয়ারসন ইংলিশের ইম্পর্টেন্ট যে গ্রামার টপিক গুলো আছে সেই টপিক গুলো আমরা শেষ করার চেষ্টা করব। ওকে স্যার এই তোমরা কি? ওয়ালাইকুম আসসালাম। স্যার এই 13 নম্বর ম্যাথে একটা প্রশ্ন ছিল। আচ্ছা 13 নাম্বারটা ভাইয়া, ওটাতে আর যাওয়ার যে উপায় নেই। আচ্ছা কারণ 13 তো আমি বলি স্যার, বলো। আমি বলি বলো। স্যার, ওই যে যেভাবে লিখেছেন মানে 2 = 200, এইভাবে কি রিটেনের ক্ষেত্রে লেখা যাবে যে 2 = ও 200 ভাই, অতএব 3 ভাই ভাই = ওইটা তো রিটেনে আসবে না। অত না তুমি স্যার, জানো আমি এমনি ম্যাথটা। জিজ্ঞেস করলাম আর কি।
না না না, তখন এক্স যুক্ত করে দিব, তখন আমরা 5x ধরবো, এরপরে 3x, এরপরে 2x, 2x মানে 200, x মানে কত, 3x মানে কত, জি ইজি স্যার, থ্যাংক জিনিস। ইউ। ওকে মাই ডিয়ার, এবার চলে আসো, আমরা গ্রামার পার্টটা করব। মন দিয়ে দেখো গ্রামার, কারণ গতকালকেও ম্যাথ করেছো, আজকেও ম্যাথ করেছো, এবার আমরা একটু ইংলিশ ধরবো। হ্যাঁ, ভালো করে গ্রামারটা একটু দেখো। আজকে যারা, আমি একজনের ক্লাস নিলাম 6টার ব্যাচ, হ্যাঁ 6টার ব্যাচের অনেক কিছুই কিন্তু আজকে পাবা, কারণ 6টার ব্যাচের যে শীটটা 12 নাম্বার শীট, ওটা আমি পিয়ারসনের অংশ তুলে দিয়েছিলাম, সো এখানেও কিন্তু ওই অংশ আছে, সো অনেক কিছু মিল পাইতে পারো তোমরা। মন দিয়ে দেখো এখন 1 নাম্বারটা, despite of their differences on matters of principle, যদিও তাদের নৈতিকতার দিক থেকে অনেক ভিন্নতা আছে, they all agree on the demand of the hike in salary, কিন্তু স্যালারি বাড়ানোর জন্য সবাই একমত হয়েছিল। যদিও তাদের নীতিগত কিছু ভিন্নতা আছে, কিন্তু স্যালারি বাড়ানোর বিষয়ে সবাই একমত হয়েছিল। এখন তোমাদেরকে একটা জিনিস জানতে হবে ভাই, মনে রাখবা ডেসপাইট এর পরে কখনোই অফ বসে না, আবার ইনস্পাইট এর পরে সর্বদাই অফ বসে। তাহলে ডেসপাইট এর পরে অফ বসে না, ইনস্পাইট এর পরে অফ বসে, এটা একটু মনে রাখবো আমরা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু দেখো, এ নাম্বারটা বাদ, ডেসপাইট এর পরে অফ আছে। সি নাম্বারটাও ডেসপাইট এর পরে ফর হবে না, আনসারটা হবে সি নাম্বারটা, ডেসপাইট দেয়ার ডিফারেন্সেস। আর নো ইমপ্রুভমেন্ট এর মানে কোশ্চেনে যেটা আছে সেটা ঠিক আছে, তা কোশ্চেনেরটা তো ঠিক নেই, এই জন্য আনসার হলো সি নাম্বার, ডেসপাইট দেয়ার ডিফারেন্সেস। আর এই দুইটার বাংলা মিনিংটা হলো সত্ত্বেও। সত্ত্বেও। এই আমি বুঝাইতে পেরেছি কিনা 1 নাম্বারটা? জি স্যার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এইবার আসো 2 নাম্বার কোশ্চেন কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, ভালো করে দেখো। The orator had been left the auditorium, ওই অরেটর স্টেডিয়াম ত্যাগ করেছিল, বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ, ভাই অডিয়েন্সরা দাঁড়ানোর পূর্বেই ওই বক্তা চলে গিয়েছিল, অডিয়েন্সরা দাঁড়ানোর পূর্বেই বক্তা চলে গিয়েছিল। এখন তোমাদের মনে আছে কিনা পাস্ট পারফেক্ট একটা টেন্স আছে, পাস্ট পারফেক্ট, হ্যাঁ তোমরা মনে রাখবে, একটু আমি বলি, তোমাদের যখন টেন্সের ক্লাস নিব আমি খুব ভালো করে বুঝাবো, এখন তোমরা একটু মুখে শুনে রাখো। হ্যাঁ, পাস্ট পারফেক্ট জিনিসটা কি মনে রাখবা, পাস্ট পারফেক্ট হইতে গেলে অতীতকালে 2টি কাজ হবে, অতীতকালে 2টি কাজ শেষ হবে, এই 2টি কাজের মধ্যে একটা আগে হবে আর একটা পরে হবে, যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। আমি আবার বলি, ভালো করে শোনো, পাস্ট পারফেক্ট হতে গেলে অতীতকালে 2টি কাজ হবে, এই 2টি কাজের মধ্যে একটি আগে হবে, অন্যটি পরে হবে, যেটা আগে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট পারফেক্টের প্রথম শর্ত অতীতকালে 2টি কাজ হবে, অতীতকালে 2টা কাজ শেষ হবে, এই 2টা একটা আগে একটা পরে, যেটা আগে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে সেটা পাস্ট ইনডিফিনিট। এখন দেখো তো এই বাক্যে কয়টা কাজ হয়েছে, ওই বক্তা একটা, ওই বক্তা অডিটোরিয়াম ছেড়ে চলে গিয়েছিল, আরেকটা কি অডিয়েন্সরা দাঁড়িয়েছিল, অডিয়েন্সরা দাঁড়ানোর পূর্বেই বক্তা চলে গিয়েছিল। এখন ভাই কোন কাজটা আগে হয়েছে বলেন? আগে চলে গেছে, ক্লিয়ারাম ছেড়ে যাওয়া। চলে যাওয়াটা আগে হয়েছে। অরেইটর মানে বক্তা, অরেইটর মানে বক্তা, আগে বক্তা চলে গিয়েছে, তার মানে এইটা পাস্ট পারফেক্ট, আর পরে অডিয়েন্সরা দাঁড়িয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট। এখন আপনারা একটা জিনিস জানেন কিনা, এই মিউট করো, পাস্ট পারফেক্টের, এই মিউট করে, এটা কে পাগল ছাগলটা? হ্যাঁ, পাস্ট পারফেক্টের অ্যাক্টিভের ক্ষেত্রে মনে রাখবা, অ্যাক্টিভের ক্ষেত্রে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, এরপরে হ্যাড, এরপরে ভার্বের 3। আর পাস্ট পারফেক্টের প্যাসিভ, প্যাসিভের স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্বের 3। এখন অ্যাক্টিভ কখন, কাজটা যে করবে সে থাকলে অ্যাক্টিভ, প্যাসিভ কখন, কাজটা যে করবে সে না থাকলে প্যাসিভ। শেষ। এখন তোমরা একটু দেখো, ওই বক্তা চলে গিয়েছিল স্টেডিয়াম ত্যাগ করার পূর্বেই, সরি অডিয়েন্সরা দাঁড়ানোর পূর্বেই বক্তা চলে গিয়েছিল। এখন তোমরা বলো না, এটা তো পাস্ট পারফেক্ট কনফার্ম, এবার বলো কে চলে গিয়েছিল? বক্তা। বক্তা। তাহলে যে চলে গিয়েছিল সে আছে না, তাহলে এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ স্যার। অ্যাক্টিভ। তাহলে এই বাক্যটা যদি অ্যাক্টিভ হয় তাহলে দা অরেটর হ্যাড বিন লেফট হবে না হ্যাড লেফট হবে? হ্যাড লেফট। অ্যাক্টিভে তো সাবজেক্ট হ্যাড V3, তাহলে হ্যাড লেফট।
তার মানে আনসার 2 এর সি ফর চিটাগং। আমি কি বোঝাইতে পেরেছি আপনাদেরকে? জি জি স্যার। স্যার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমি 3 নম্বরে চলে যাব। তাহলে বলেছিলাম 3টা করে দিতে। আচ্ছা দেখো 3 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে ভালো করে। ইট ইজ ইউনানিমাসলি রিজলভড দ্যাট, এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে দ্য পার্টিজ, ওই পার্টিকে শুড ইউনাইটেডলি, একত্রে আন্ডারটুক, গ্রহণ করতে হবে লঞ্চিং অফ পপুলার প্রোগ্রাম। বলতেছে এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ওই পার্টিকে কি করতে হবে, ইউনাইটেডলি আন্ডারটুক, একত্রে গ্রহণ করতে হবে পপুলার প্রোগ্রাম গুলা। এখন তোমরা জানো কিনা শুড এটা হলো মডাল অক্সিলারি। আমি যদি একটু বলি কয়েকটা ইম্পর্টেন্ট মডাল অক্সিলারি মনে রাখবা। মডাল অক্সিলারি সবচাইতে ইম্পর্টেন্ট হ্যাড বেটার, উড রেদার একত্রে, উড রেদার, এরপরে ক্যান, কুড, মাস্ট, মে, মাইট, শল, শুড, উইল, উড, এগুলাকে মডাল অক্সিলারি বলি। এখন একটা কথা মনে রাখবা, মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে। অ্যাক্টিভ সেন্টেন্সে মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম। এখন এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ একটু ভালো করে বুঝো। আচ্ছা মডাল অক্সিলারির পরে এটাই 3 নম্বর পেজ। হ্যাঁ ঠিক আছে, দেখো মডাল অক্সিলারি মনে রাখবা, অ্যাক্টিভের ক্ষেত্রে মডাল অক্সিলারি প্লাস V1, আর প্যাসিভের ক্ষেত্রে মডাল অক্সিলারি এর সাথে বি যোগ করব, তারপরে V3 করব। এখন কাকে গ্রহণ করতে হবে, পার্টিস কে গ্রহণ করতে হবে। বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ কথা বলো। অ্যাক্টিভ স্যার। অ্যাক্টিভ হইলে শুড ইউনাইটেডলি আন্ডারটুক হবে না আন্ডারটেক হবে? আন্ডারটেক। আন্ডারটেক। তাহলে আনসার, হ্যাঁ তাহলে বলো তো আনসার কোনটা হবে? অপশন সি। অপশন সি। হ্যাঁ এখন একটু দেখো তাহলে কি বলতে চাচ্ছে এখানে। তাহলে আনসার হবে সি ফর চিটাগং। এ বি এটা সি হওয়ার কথা ছিল, এটা ডি হবে। তাহলে শুড ইউনাইটেডলি আন্ডারটেক মানে ডি হবে, আর এটা হবে ই। ওরা ভুল করছে। আচ্ছা তাহলে আনসার নিব কোনটা? ডি ফর ঢাকা। কারো কোনো সমস্যা নেই তো? না স্যার। আচ্ছা এবার আসো 4 নাম্বার, ভালো করে বুঝবে। ওয়ান অফ মাই ড্রব্যাকস ইজ দ্যাট, ওয়ান অফ মাই ড্রব্যাকস, ওই যে দেখো ওয়ান অফ থাকলে নাউনের সাথে প্লুরাল, ওয়ান অফ মাই ড্রব্যাকস মানে আমার অনেকগুলা ড্রব্যাক আছে, আমার অনেকগুলা ত্রুটি আছে, তার মধ্যে একটা ত্রুটি হয়, এই জন্য ইজ। ওকে দেখো ওয়ান অফ মাই ড্রব্যাকস ইজ দ্যাট, আমার অনেকগুলা অসুবিধার মধ্যে একটা অসুবিধা হলো যে আই ডিড নট হ্যাভ টলারেন্স অফ অ্যাম্বিগুইটি, আমি কি অ্যাম্বিগুইটি সহ্য করতে পারি না। এখন ভাই এটা কি ইজ না? একটু ভালো করে বুঝো। আমার অনেকগুলা সমস্যার মধ্যে একটা সমস্যা এই যে আমি অ্যাম্বিগুইটি সহ্য করতে পারতাম না, না পারি না, কোনটা হবে বলো? পারি না। আমার অনেকগুলা সমস্যার মধ্যে একটা সমস্যা আমি কি করতে পারি না, মিথ্যা সহ্য করতে পারতাম না, না পারি না, কোনটা? পারি না। এই জন্য পারি না মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি আই ডিড নট হবে না ডোন্ট হবে? আই ডোন্ট হ্যাভ, বি নাম্বার। ওকে এবার চলে আসো 5 নাম্বার কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। কোশ্চেন নাম্বার 5। হ্যাঁ, দিজ আর্নিংস আর সাচ দ্যাট, ওর আর্নিংটা এমন যে দে ফাইন্ড ইট ডিফিকাল্ট, তাদের না অনেক কঠিন বা কষ্ট হয়ে যায়, টু মেক বোথ এন্ডস মিট, তাদের আয় বুঝে ব্যয় করতে বা দৈনন্দিন জীবনযাপন করতে খুব কঠিন হয়ে যায়। এখন এই ফ্রেজটা বারবার পরীক্ষায় আসে, তোমাদেরকে মনে রাখতে হবে টু মেক বোথ এন্ডস মিট, ফ্রেজটা এই মানে আয় বুঝে ব্যয় করা, আয় বুঝে
ব্যয় করা, অথবা দিন আনি দিন খাওয়া, দিন এনে দিন খাওয়া, দিনে এনে দিনে খাওয়া আর কি। মানে যত টাকা আয় তত টাকাই ওই দিনে ব্যয় করা লাগে। দিনে এনে দিনে খাওয়া, হ্যান্ড টু মাউথ। হ্যান্ড টু মাউথ, ইয়েস। এই তাহলে এটা কিন্তু ফ্রেজটা আসে। এখন অনেকে করে কি, টু মেক বোথ এন্ডস টু মেট দেয়, টু মিট। কিন্তু ভাই এখানে তো আমার নতুন করে টু দেওয়ার দরকার নেই, ফ্রেজটা ঠিক এইভাবে আছে, টু মেক বোথ টু মেক বোথ এন্ডস মিট। তাহলে টু মেক বোথ এন্ডস মিট, টুটা হবে না। তাহলে এখন বলো আনসার কোনটা নিব আমরা? পাচ্ছি না। অপশন সি। অপশন কোনটা হবে? অপশন হবে আমার সি, টু মেক বোথ এন্ডস মিট। ওকে, এবার চলে আসো 6 নাম্বার। ইফ নাইদার অফ দেম, যদি তাদের মধ্য থেকে কাউকেই আর টু বি ট্রাস্টেড, তুমি বিশ্বাস না করতে পারো, ইট ইজ নট এট অল অ্যাডভাইজেবল টু ইনভেস্ট ফার্দার, তাহলে পুনরায় বিনিয়োগ করার কোনো মানে হয় না। তুমি যদি কাউকেই বিশ্বাস না করতে পারো তাহলে আর বিনিয়োগ করো না। এখন একটু দেখো না, এখানে আরটা কি আর হবে না ইজ হবে, কেউ বলতে পারবা? ইজ হবে স্যার, ইজ। মনে রেখো কিন্তু এটা Is নাইদারের হবে, উপরে বেস করে হয়েছে, এটা নাইদারের উপরে বেস করে হয়েছে, দেমেন না। ইফ নাইদার অফ দেম ইজ টু বি ট্রাস্টেড, আইদার নাইদার সর্বদাই সিঙ্গুলার, সিঙ্গুলার হতে জি ইজ স্যার। নিব আমরা, সি নাম্বার, ইজ টু বি ট্রাস্টেড। ওকে, ওকে স্যার। আচ্ছা এবার চলে আসো 7 নাম্বার কোশ্চেন কি বলতেছে এটা একটু দেখবো। ভাই একটু ভালো করে দেখো। ডোন্ট টাচ দ্য ডোর, দয়া করে দরজাটা টাচ করো না। অ্যাজ ইট হ্যাজ জাস্ট বিন পেইন্টেড, এটা কেবলমাত্র রং করা হয়েছে। ধরো কোন একজন আসছে, আমি বললাম ভাই তুমি দরজায় হাত দিও না, এটা এইমাত্র রং করেছি। একটু বলবা কিনা এইমাত্র রং করেছি? কোন টেন্স? স্যার প্রেজেন্ট। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আমি ভাত খেয়েছি। তোমরা একটা জিনিস মনে রাখো, তোমরা প্রেজেন্ট পারফেক্টের তোমরা ফর্মুলা পড়ো কি, সরি সংজ্ঞাটা কি পড়ো? কাজ শেষ কিন্তু ফল বিদ্যমান। এই তোমরা এটা পড়ছি না ছোটবেলায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে টেন্সে কাজ শেষ হয়ে যায় কিন্তু ফল বিদ্যমান, তাই প্রেজেন্ট পারফেক্ট, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা এখন আমি যদি বলি রহিমার 5 বছর আগে ছেলে হয়েছিল, রহিমার 5 বছর আগে ছেলে হয়েছিল, কোন টেন্স বলো? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি বলে এটা? রহিমার 5 বছর আগে ছেলে হয়েছিল, পাস্ট Present পারফেক্ট হইতে গেলে তো perfect, দুই, এই পাস্ট পারফেক্ট হইতে গেলে তো দুইটা কাজ লাগবে। আমার সুইসাইড করা উচিত এরা যেভাবে কথা বলতেছে। এই পাস্ট পারফেক্ট হইতে গেলে অতীতকালে দুইটা কাজ হওয়া লাগবে। আমি কি বলছি রহিমার একটা ছেলে হওয়ার আগে আরেকটা ছেলে হয়েছিল? আমি তো তা বলি নাই, একটা কাজ বলছি, রহিমার 5 বছর আগে একটা ছেলে হয়েছিল। ওরে পাগল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এইটা বলতে গিয়ে সব ঘাম ঝরাই ফেলতেছে। ওকে একটা কাজ হয় তো পাস্ট ইনডিফিনিটে, পাস্ট পারফেক্টে। ওকে শোনো, তাহলে রহিমার 5 বছর আগে একটা ছেলে হয়েছিল, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু তোমরা যেটা বলো প্রেজেন্ট পারফেক্ট, কেন? প্রেজেন্ট পারফেক্টে তো বলো ফল বিদ্যমান। এই তা রহিমার ছেলে তো এখনো রহিমার সামনে গুটগুট করে ঘুরে বেড়ায়, তাহলে এটা কেন প্রেজেন্ট পারফেক্ট হবে না? মনে রাখবা প্রেজেন্ট পারফেক্ট অ্যাকচুয়ালি এইভাবে বলতে হয় না। প্রেজেন্ট পারফেক্টে কি, সবাই ভালো করে শোনো, কোন কাজ শেষ এটা বুঝাইতে দুইটা টেন্স ইউজ হয়, একটা প্রেজেন্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট। কাজ শেষ এটা বুঝাইতে দুইটা টেন্স ব্যবহার করি, একটা প্রেজেন্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট। এখন কখন কি হবে এটা বলার ধরনের উপরে ডিপেন্ড করবে। কেমন? আমি যদি বলি আমি একটি জব পেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। আমি একটি জব পেয়েছিলাম, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট। আমি ভাত খেয়েছি, কাজ শেষ, বলার ধরন বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট। আমি ভাত খেয়েছিলাম, পাস্ট ইনডিফিনিট। আমি 10টা ম্যাথ করেছি, প্রেজেন্ট পারফেক্ট। আমি 10টা ম্যাথ করেছিলাম, পাস্ট ইনডিফিনিট। আশা করি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট তোমরা বুঝেছো। আবার যখন টেন্সের ক্লাস নিব এই বিষয় নিয়ে আরো কথা বলবো। এখন আসো 7 নাম্বার কি বলতেছে একটু দেখি আমরা। ডোন্ট টাচ দ্য ডোর, দয়া করে দরজায় হাত দিও না, এটা কেবলমাত্র রং করা হইয়াছে, প্রেজেন্ট পারফেক্ট। ইট হ্যাজ জাস্ট বিন পেইন্টেড, আর রংটা কে করেছে তা তো আমি জানি না, তার মানে এটা প্যাসিভ, এই জন্য যেটা আছে সেটাই ঠিক আছে। আনসার ডি, নো ইমপ্রুভমেন্ট। ইট হ্যাজ জাস্ট বিন পেইন্টেড। ভাই একটু কি কঠিন হয়ে যাচ্ছে? না স্যার ঠিক আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো 8 নাম্বার কোশ্চেন কি বলতেছে সবাই একটু দেখো। দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর, ওই ডিস্ট্রিক্ট কালেক্টর গেভ আপ দ্য প্রাইজেস, এই প্রাইজটা দিয়েছিল টু উইনারদেরকে এট দ্য এন্ড অফ দ্য ফাংশন। ভাই অনুষ্ঠান শেষে ওই ডিস্ট্রিক্ট কালেক্টর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে। এখন এখানে মিনিং অনুযায়ী বিতরণ করা, এখন তোমরা জানো কিনা গিভ আপ এটার মানে হলো
ত্যাগ করা, গিভ আপ মানে ত্যাগ করা, ইউ শুড গিভ আপ স্মোকিং, তোমার ধূমপান ত্যাগ করা উচিত। আর একটা গিভ অ্যাওয়ে, এটার বাংলাটা হলো বিতরণ করা, এটার বাংলাটা হলো বিতরণ করা। এখন তোমরা বলো এখানে কি ত্যাগ করা বোঝাচ্ছে না বিতরণ করা বোঝাচ্ছে? বিতরণ করা। তাহলে আনসার হবে বি ফর বাংলাদেশ, 8-এর বি ফর বাংলাদেশ। ওকে, এবার চলে আসো 9 নম্বর কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। লেটস হ্যাভ আ পার্টি সামটাইম দ্য নেক্সট উইক। এখন তোমাদেরকে একটা জিনিস মনে রাখবা তোমরা, ওকে? SOMETIMES একটা ওয়ার্ড, সামটাইমস এর বাংলা মিনিংটা হলো মাঝে মাঝে। এরপরে 2 নাম্বার SOMETIME, ভাই দুইটার মধ্যে পার্থক্য, ওপরে একটা সামটাইম নিচেও সামটাইম, ওপরে এস আছে নিচে এস নেই। একটা হলো সামটাইমস আর একটা সামটাইম। সামটাইম মানে হলো কোনো একদিন, কোনো একদিন, কোনো একদিন। আর 3 নাম্বার SOME, সাম একটু ফাঁকা দিয়ে টাইম, এর বাংলাটা হলো কিছু সময়। এই তিনটা একই রকম, তোমরা দেখে কনফিউজড হয়ে যাও বলে আমি এটা দিয়েছি। ওকে, তাইলে এখন আমরা মিনিংটা পড়বো। লেটস হ্যাভ আ পার্টি, চলো একটা পার্টি করি, সামটাইম ইন দ্য নেক্সট উইক, আগামী সপ্তাহের কোনো একদিন চলো পার্টি করি। তাহলে কোনো একদিন বুঝাচ্ছে না, তাহলে আনসার কোনটা নিব বলো? অপশন এ। অপশন এ, গুড, সামটাইম এট দ্য নেক্সট উইক। ওকে, এই একজন আনসার দিল কেন? অন্যরা কি আসো, বুঝতেছো? ওকে, এবার আসো 10 নম্বর কি বলতেছে একটু আমরা দেখবো। আই হ্যাভ বিন টেলিং হার, আমি তাকে বলেছিলাম যে শি হ্যাড বেটার কনসাল্টেড আ গুড ডক্টর, তার একটা ভালো ডাক্তারের সাথে কথা বলা উচিত। মুখে বলবো না, সরি, তোমরা আনসার বলো। আল্লাহ একটা চকলেট পাবো আমার পক্ষ থেকে। অপশন বি স্যার। যারা বি বলেছো আই অ্যাপ্রিসিয়েট দেম। একটু আগে বললাম হ্যাড বেটার, এটা হলো মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম, এই জন্য কনসাল্টেড হবে না, শুধু কনসাল্ট হবে, যেহেতু অ্যাক্টিভ সি। ক্লিয়ার? এবার আসো 11 নম্বর কোশ্চেন কি বলতেছে সেটা আমরা দেখবো। ওয়ান ডে ইউ উইল রিপেন্ট ওভার, মনে রাখবা রিপেন্ট ওভার, রিপেন্টের পর ওভারই হয়। রিপেন্ট ওভার মানে মানে যে অনুতাপ করা, মানে ভুলের কারণে পরে একটু গিলটি ফিলিংস হওয়া। রিপেন্ট ওভার, মেয়েরা মনে রেখো কিন্তু, রিপেন্ট ওভার মানে কি? এই কোন একটা মেয়ে বলো রিপেন্ট ওভার মানে কি? অনুতাপ করা। অনুতাপ করা। আপু মনে আর কাউকে কষ্ট দিও না, পরে অনুতাপ করবা, ইস আগেরটাই ভালো ছিল। হ্যাঁ দেখো তাইলে রিপেন্ট ওভার মানে হলো অনুতাপ করা, হ্যাঁ অনুতাপ করা, রিপেন্ট ওভার। তাহলে রিপেন্টের পরে সবসময় ওভারই বসে। তাহলে এটা কিন্তু এই অপশন চেঞ্জ হয়ে গেছে, মানে রিপেন্ট ওভার রিপেন্ট অন এভাবে ছিল। এ নাম্বার অপশনে ছিল রিপেন্ট অন, রিপেন্ট অন। বি নাম্বার অপশনে ছিল রিপেন্ট ওভার, সি নাম্বার অপশনে ছিল রিপেন্ট বাই, তাহলে রিপেন্ট ওভারই হবে। হ্যাঁ, অপশনটা ভুল চলে আসছে, তোমরা বুঝেছো কিনা? জি স্যার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আসো 12 নম্বর কোশ্চেন। যেটাই হোক তুমি নিয়ে নাও, রিপেন্ট ওভার যেখানে থাকবে সেই অপশনে উত্তর, না আনসার হবে নো ইমপ্রুভমেন্ট, ডি, নো ইমপ্রুভমেন্ট। ওকে, এবার আসো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি বলতেছে? হি উড হ্যাভ লেন্ট মি আ পেন, সে আমাকে একটা কলম দিত, ইফ হি ওয়াজ নোয়িং দ্যাট, যদি সে জানতো যে আই ডিড নট হ্যাভ ওয়ান। ভালো করে বুঝো, হি উড হ্যাভ লেন্ট মি আ পেন, সে আমাকে একটা কলম দিত, ইফ হি ওয়াজ নোয়িং দ্যাট, যদি সে জানতো যে আই ডিড নট হ্যাভ ওয়ান, আমার কাছে এটা নাই, আমার কাছে এটা নাই, এটা যদি সে জানতো সে আমাকে একটা কলম দিত। ভাই এটা কন্ডিশনাল। ওকে, যারা জানো ঠিক আছে, আমি আবার নতুন করে বলবো প্লিজ দেখো। থার্ড কন্ডিশনাল, ফার্স্ট আর সেকেন্ড পরে বুঝাবো, আগে থার্ড কন্ডিশনালটা বুঝবে। থার্ড কন্ডিশনাল, ইফ যুক্ত বাক্য যদি পাস্ট পারফেক্ট হয়। সোহেল দোস্ত কিছু বলবি? আমি 12টার সময় ফ্রি হয়ে যাব, 12টায় আমি কল দিই দোস্ত। ওকে বাই। হ্যাঁ দেখো তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এটা যদি থাকে তাহলে অন্য অংশটা কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3। এখন ইংরেজরা
এই অংশটাকে আরেকটা ডিফারেন্ট ওয়েতে ইউজ করে। এই অংশটা আরেকভাবে ইউজ করে, প্রথমেই হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে V3। ভাই একটু শোনো না প্লিজ। ইফ সাবজেক্ট হ্যাড V3 এটা যদি পাও তাহলে অন্য অংশটা হবে সাবজেক্ট উড হ্যাভ V3। আবার তুমি যদি হ্যাড পাও শুরুতে, তারপরে যদি সাবজেক্ট পাও, তারপরে যদি ভার্বের 3 পাও, তাও পরের অংশে ওইটা হবে। ক্লিয়ার কি না 3 নাম্বার কন্ডিশনালটা? এই থার্ড কন্ডিশনাল বুঝছো? আচ্ছা, তাই যদি হয়ে থাকে এখন আসো আমরা একটু বুঝি। হি আছে, হি উড হ্যাভ লেন্ট। ভাই দেখো তো কোনটা? হি সাবজেক্ট, এরপরে উড হ্যাভ, এরপরে ভার্বের 3, লেন্ট লেন্ট লেন্ট, তাহলে হি উড হ্যাভ লেন্ট, তাহলে অন্য অংশটা এই দুইটার যে কোনো একটা হবে। ইফ হি, তাহলে ইফ আছে, এরপরে সাবজেক্ট হি আছে, তাহলে এরপরে হ্যাড হবে, হ্যাড হবে, তারপরে ভার্বের 3, নো নিউ নোন, ইফ হি হ্যাড নোন। তাহলে কোথায় আছে ইফ হি হ্যাড নোন? এই যে সি নাম্বারটা হয়ে গেল। নাম্বার এবার আসো 3 নাম্বার 13 নাম্বার, দ্য ট্রেন ওয়াজ লেট ফর 50 মিনিট। ভাই দেরি করা বুঝাইতে লেট বাই হয়, দেরি করা বুঝাইতে লেট বাই। দ্য ট্রেন ওয়াজ লেট বাই 50 মিনিট, বাই 50 মিনিট। ওকে, সো 13 নাম্বারের বি আনসার, 13 বি আনসার। এবার আসো 14 নাম্বারটা কি বলতেছে সেটা আমরা দেখি। 14 নাম্বার, কল ইন দিস ইভিনিং, এই ইভিনিং এ এসো, ইফ ইউ ক্যান, যদি তুমি পারো তাহলে এই বিকালবেলা একটু এসো। আই হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু ডিসকাস, আমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভাই একটু মনে রেখো তোমরা, কল ইন, কল ইন মানে হলো ডাকা বা তলব করা, বা তলব করা বা আশা, যে কোনো একটা। ডাকা, তলব করা, আশা। আরেকটা হলো কল অফ, মনে রাখবা খুব ইম্পর্টেন্ট। কল অফ, ও ডাবল এফ, মানে স্থগিত করা, স্থগিত করা। বিএনপি তার সমাবেশ কিছুদিন পর পর স্থগিত করে, ডাকে আর স্থগিত করে কল অফ। এই যে কল অফ, কল ইন। এখন আসো এখানে কোনটা হবে? কল ইন, কলিন ইফ ইউ ক্যান, আই হ্যাভ সামথিং, ইয়েস নো ইমপ্রুভমেন্ট, যেটা আছে সেটাই ঠিক আছে। এবার আসো 15 নাম্বার। এই 15 নাম্বার আমরা শিখে গিয়েছি, দিস ডেইজ ইট ইজ ডিফিকাল্ট টু মেক বোথ এন্ডস মিট। ওই যে একটু আগে শিখলাম না, টু মেক বোথ এন্ডস মিট, এটাই ঠিক আছে, নো ইমপ্রুভমেন্ট। আচ্ছা এবার চলে আসো, আমরা 16, 17, 18, 20টা আছে, এরপরে আমাদের ভোকাব শুরু হয়ে যাবে। ওকে, তোমরা মনে রেখো কিন্তু। আচ্ছা আগে 16, 17 পড়াই, তারপরে আমি ভোকাব নিয়ে কথা বলবো। আচ্ছা 16 দেখো, বিফোর আই কুড স্টপ হিম, আমি তাকে থামানোর পূর্বেই, দ্য বয় ওয়াজ থ্রোয়িং দ্য বক্স ডাউন দ্য স্টেয়ার। ভাই আমি তাকে থামানোর পূর্বেই বালকটি ওই বাক্সটি নিচের দিকে ফেলে দিচ্ছিল না ফেলে দিয়েছিল, কোনটা হবে বলো? আমি তাকে থামানোর দিয়েছিল, বালকটি বাক্সটি ফেলে দিয়েছিল না ফেলে দিচ্ছিল, কোনটা? দিচ্ছিল মানে হলো পাস্ট কন্টিনিউয়াস, আর দিয়েছিল মানে হলো পাস্ট ইনডিফিনিট। 3U হবে আনসার, 3U আনসার বি ফর বাংলাদেশ। 3U হবে আনসার বি ফর বাংলাদেশ। এই ক্লিয়ার তো বিষয়টা? ওকে, এবার আসো 17 নাম্বার। 17 নাম্বার, মাই ফাদার ইজ সাফারিং ফ্রম ডায়াবেটিস, আমার বাবা না ডায়াবেটিসে ভুগতেছে। ফর দ্য পাস্ট 3 ইয়ার্স, ভাই গত 3 ইয়ার্স, গত 3 বছর ধরে আমার বাবা ডায়াবেটিসে ভুগতেছে। গত 3 বছর ধরে আমার বাবা ডায়াবেটিসে ভুগতেছে। এখন ভাই একটু বোঝো না, গত 3 বছর ধরে, অতীতে শুরু হয়ে বর্তমানেও চলমান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে শুরু হয়ে বর্তমানে, আমি গত 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি। এই আমি গত 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, কোন টেন্স বলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, এরপরে এই মিউট করো, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর তার সাথে টাইম। তার মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, তাহলে কোনটা হবে? মাই ফাদার হ্যাজ বিন সাফারিং, মাই ফাদার হ্যাজ বিন সাফারিং, এটা হবে। হ্যাঁ 17 নাম্বার কোশ্চেনটা। ওকে, এরপরে চলে আসি আমরা 18, 19টা একটু দেখবো। 18 কি বলতেছে একটু দেখো। হাউ এভার, যাই হোক, গ্রেট ইউ মে বি, হাউ এভার গ্রেট ইউ মে বি, তুমি যতই মহান হও না কেন, তুমি যতই ধনী হও না কেন,
ইউ ক্যান নট ট্রাইফল অন আ ম্যানস ফিলিং, তুমি একটা মানুষের ফিলিংসটাকে কখনো কি করতে পারো না, সামান্য চোখে দেখতে পারো না, তুচ্ছ করতে পারো না। ওকে, তুমি যতই মহৎ হও না কেন, তুমি যতই ধনী হও না কেন, তুমি একটা মানুষের ফিলিংসটাকে কখনোই তুচ্ছ করতে পারো না। তাহলে ট্রাইফল উইথ, হেলাফেলা করা, মনে রাখবা। ট্রিফল উইথ মানে হেলাফেলা করা, উইথ হয় উইথ, হ্যাঁ, এটা হলো হেলাফেলা করা। তুমি একটা মানুষের ফিলিংস কে হেলাফেলা করতে পারো না, হেলাফেলা করা। ওকে, তাহলে আনসার হবে সি। এবার আসো কি বলতেছে, শি ওয়াজ মোর বিউটিফুল, সে না অনেক সুন্দরী ছিল, অনেক বেশি সুন্দর, দেন আইদার অফ হার থ্রি সিস্টার্স, তার অন্য তিন বোনের থেকে সে বেশি সুন্দর। অন্য তিন বোন মানে কি জানো, এনি অফার, এনি অফার, দেন এনি অফার three sisters. she was more beautiful than any of her three sisters. মনে রাখো কিন্তু এই কোশ্চেন কিন্তু দাড়ি কমা সহ রিপিট হবে, দাড়ি কমা সহ রিপিট হবে। আচ্ছা, দাড়ি কমা সহ রিপিট হবে। আচ্ছা, এবার চলে আসি আমরা 20 নাম্বার। ইফ আই শল পাস দিস এক্সামিনেশন, যদি আমি এই পরীক্ষায় পাশ করতাম, মাই মাদার উইল বি ভেরি হ্যাপি, আমার মা অনেক খুশি হতো। এই, আমার মা অনেক খুশি হতো যদি আমি পরীক্ষায় পাশ করি। ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট, তোমরা কি বলতে পারবে ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় অন্যটা কি হয়? ফিউচার অন্যটা হয় ফিউচার ইনডিফিনিট। ভাই, ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় অন্যটা হবে ফিউচার ইনডিফিনিট। তুমি খেয়াল করেছো কিনা, মাই মাদার উইল বি হ্যাপি, এটা কোন টেন্সে আছে? ফিউচার। ফিউচার ইনডিফিনিট। তাহলে ইফ এর সাথে কি কোনটা হবে? ইফ এর সাথে, ইফ আই ইফ এর সাথে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ আই পাস, 20 নাম্বার। ইফ আই পাস, ইফ আই পাস, 20 নাম্বার কোশ্চেনটা আনসার। এই ক্লিয়ার করতে পেরেছি কিনা বলো? জি স্যার। জি স্যার। ওকে মাই ডিয়ার, এটাই ছিল আমার গ্রামার পার্ট। আমাদের মানে কমপ্লিট হয়ে যাবে আর কি, পড়লে আরেকবার কমপ্লিট হয়ে যাবে। ডিয়ার আর ভুল করবো না আমি। আগামী পরশুদিন শুক্রবারে গিয়ে আগে কাজ হবে তোমাদের শীট দেওয়া। এইবার কথা আসো, কথা কম। তোমরা জানো কিনা আমরা অ্যাকচুয়ালি গ্রামার নিয়ে বেশি চেষ্টা করি, খুব পরিশ্রম করি, কিন্তু আমাদের ব্যাংকে ইংলিশ এমসিকিউতে 25টা কোশ্চেন, 100টা কোশ্চেনের মধ্যে ইংলিশে থাকে 25টা কোশ্চেন, 25 মার্ক। এই 25 মার্কের মধ্যে তোমরা জানো কিনা 15টা অথবা 17টা, 15 থেকে 17টা ভোকাবুলারি বেসড কোশ্চেন, আর 8টা থেকে 10টা গ্রামার। এখন তুমি 8 মার্কের জন্য দিন রাত পরিশ্রম করতেছো, কিন্তু বাকি 17 মার্কের জন্য কেউ কোনো চেষ্টাই করো না। এই জন্য আমি তোমাদেরকে সিনোনিম, আমি 300টা সিনোনিম পড়াবো, আমি তোমাদেরকে 280টা মতো অ্যান্টোনিম পড়াবো, আমি তোমাদের 200টা অ্যানালজি পড়াবো, স্পেলিং পড়াবো 130টা, এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়াবো 250টা। তাহলে ইনশাল্লাহ দেখবা এখান থেকে তুমি ডিরেক্টলি কমন পাবা। কেউ যদি আমার লেকচার শিট শেষ করো আর এই যে ওয়ার্ড গুলো আমি দিব এগুলা যদি শেষ করো, আমি লিখে দিতে পারবো তার কোশ্চেন কমন পড়বে ইনশাল্লাহ। এই জন্য তোমাদের কাছে অনুরোধ, একটু ভালো করে পড়বে। আসো তাইলে আমরা ইনস্ট্রাকশন করি আগে, কথা নেই। ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রত্যেকটা কোশ্চেনে দেয়ার আর 3 ওয়ার্ডস, 3টা করে ওয়ার্ড আছে। হুইচ আর মিনিং অফ সার্টেন ওয়ার্ড, যে 3টা মিনিংই কোন একটা মিনিং, যে 3টা ওয়ার্ডই কোন একটা নির্দিষ্ট মিনিং দেবে। সিলেক্ট দ্যাট ওয়ার্ড, তোমাকে ওই ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে ফ্রম দ্য আনসার, আনসার থেকে প্রোভাইড ইন ইচ কোশ্চেন, যেটা কোশ্চেনের সাথে মিলে যায়, তার মানে সিনোনিমস। এখন যারা জানো না লিখে নাও। এভারলাস্টিং, চিরস্থায়ী, দ্রুত লিখতে হবে, হ্যাঁ সময় কম। আমি প্রথমটা লিখে দেখাচ্ছি। এভারলাস্টিং চিরস্থায়ী, দ্রুত লেখো। এন্ডলেস, চিরস্থায়ী সীমাহীন, আনএন্ডিং, চিরস্থায়ী সীমাহীন। তার মানে এই 3টার মিনিংটা কি? চিরস্থায়ী বা অনন্ত বা অনন্ত। তাহলে আনসার কোনটা? এটার্নাল মানেও চিরস্থায়ী বা অনন্ত, একের বি। আচ্ছা এবার আসো 2 নাম্বার। আচ্ছা আমি যদি না লিখি, আমি যদি মুখে বলে যাই, কারণ তোমরা কি লিখতে পারবে? জি স্যার। ওকে বল, মুখেই বলেন, গুরুত্বের সাথে লিখবে কিন্তু। ও আমার ভুল হয়েছে, আমার হলো নেক্সট দিন কি করবো জানো, আগে আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব, তোমরা একটু কষ্ট করে পিডিএফটা মানে 2 পাতা একটু প্রিন্ট দিয়ে নিয়ে আসবে দোকান থেকে, তাইলে তোমরা তোমাদের শীটের মধ্যেই লিখে ফেলতে পারবে। ওকে, এরপর থেকে পিয়ারসন ইংলিশের এবং আগারওয়ালের আমি একদিন না ওই দিনের দিন সকালবেলা শীট দিয়ে দিব। আমি হলো ক্লাস শুরুর আমি মিনিমাম 6 ঘন্টা আগে শীট দিয়ে দিব, তোমরা কষ্ট করে শীটটা একটু প্রিন্ট করে নিবা। হ্যাঁ
স্যার আগে রাত্রে দিলে হবে অথবা সকালে দিলে হবে, আমরা 8টার আগে ওটা যাই প্রিন্ট করে নিয়ে আসলাম রাত ওকে, 8টার তাহলে আগে। এখন জানো তোমরা যদি খাতায় লিখে ফেলতা মানে শীটের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের একবারে জি হয়ে স্যার, যেত। ওকে, লাস্টে ঠিক হয়ে আছে, যেত এখন ওটা, আসো। আর সমস্যা হতো না। ওকে, ক্লাসে হয়ে যেত, হ্যাঁ। লেখো সবাই। ফ্লি মানে পলায়ন করা, স্কেপ মানে পলায়ন করা, রান অ্যাওয়ে মানে হলো পলায়ন করা। তাহলে সবগুলাই না পলায়ন করা। যে পলায়ন করা হইলে আমি নিচেরটাও দেখবো কোনটা পলায়ন করা আছে, হ্যাঁ। অ্যাবসকন্ড হবে স্যার। অ্যাবসকন্ড মানে আত্মগোপন করা, ইয়েস, ওইটাই আমার আনসার। সবাই দেখো, ফ্লি মানে হলো পলায়ন করা, এসকেপ মানে হলো পলায়ন করা, অ্যাবসকন্ড মানে আত্মগোপন করা, আনসার এ। এবার আসো 3 নাম্বার, অ্যাবজলভ মানে মুক্তি পাওয়া, অ্যাকুইট মানে খালাস পাওয়া, ভিন্ডিকেট মানে অভিযোগ থেকে খালাস পাওয়া। তাহলে অ্যাবজলভ, অ্যাকুইট, ভিন্ডিকেট মানে কি? মুক্তি পাওয়া বা খালাস পাওয়া। মুক্তি পাওয়া মানে কোনো অভিযোগ থেকে মুক্তি পাওয়া অথবা খালাস পাওয়া। এখন আমরা দেখব কোনটা মুক্তি পাওয়া বা খালাস পাওয়া। এক্সোনারেট অসংখ্যবার পরীক্ষায় এসেছে, অভিযোগ থেকে মুক্তি পাওয়া। এক্সোনারেট এর বাংলা হলো অভিযোগ থেকে মুক্তি পাওয়া, আনসার এক্সোনারেট। ভাই আমি স্যার কি এগুলো তো বুঝাইতে সিটি অ্যাভেলেবল আছে না? শীটে অ্যাভেলেবল, কিন্তু এইগুলা ঠাটা মুখস্থ করবা, কারণ এগুলা ডিরেক্টলি কোশ্চেন রিপিট হবে, হ্যাঁ। আচ্ছা, শীটেও থ্যাংক আছে, ইউ স্যার। তবে এই শীটগুলো আলাদা করে রাখবা। ওকে, এবার চলে আসো 4 নাম্বার। 4 নাম্বারে কি বলতেছে, সবাই একটু ভালো করে ইনস্ট্রাকশনটা পড়ো। ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন দেয়ার আর 4 ওয়ার্ডস মার্কড A to D। নিচের প্রত্যেকটা কোশ্চেনে 4টা করে আছে ওয়ার্ড, যেটা A B C D ভাবে সাজানো। হইল 3 অফ দেম আর সিনোনিমাস, এই 4টার মধ্যে 3টা একই রকম, অফ মোর অর লেস সেম মিনিং, এন্ড ওয়ান ইজ অ্যানাদার অর ডিফারেন্ট মিনিং। তোমাকে ওই ডিফারেন্টটা বের করতে হবে। তার মানে 4টার মধ্যে 3টা একরকম, একটা আলাদা, সেটা তোমাকে বের করতে হবে। আসো লেখো সবাই। এক্সাইল মানে নির্বাসিত, এক্সাইল মানে নির্বাসিত, নির্বাসিত। ব্যানিশ এটার মানেও কিন্তু নির্বাসিত, এক্সাইল নির্বাসিত, ব্যানিশ নির্বাসিত, এক্সপ্যাট্রিয়েট এটার মানেও নির্বাসিত, নির্বাসনে দেওয়া। আর এক্সিস্ট মানে বিরাজমান। ভাই সবগুলার অর্থ হলো নির্বাসন দিয়েছি, আর একটার অর্থ হলো বিরাজমান। তাহলে কোনটা ভিন্ন? ডি নাম্বারটা ভিন্ন। এক্সিট। এবার আসো 5 নাম্বার, উইটি। লেখো বুদ্ধিদীপ্ত ও রসিক। উইটির বাংলা মিনিংটা হলো বুদ্ধিদীপ্ত, বুদ্ধিদীপ্ত ও রসিক মানে হাস্যরসের মাধ্যমে সমাজে কোনো ভালো দিক তুলে ধরা, বুদ্ধিদীপ্ত ও রসিক, উইটি। এবার কমিক্যাল, কমিক্যাল মানেও রসিক, হিউমোরাস এটার মানেও হাস্যরসাত্মক বা রসিক, আনসার বি। প্লিজেন্ট মনোরম, মনোরমটা এটার সাথে যায় না। প্লিজেন্ট মানে মনোরম, মনোরমটা এটার সাথে যায় না। প্লিজেন্ট মানে মনোরম, হয়েছে। জি স্যার। জি স্যার। এবার আসো পরেরটা, গ্রিম মানে নিরানন্দ বা কঠোর, নিরানন্দ মানে আনন্দ নেই যেখানে, নিরানন্দ ভয়ানক। বা কঠোর বা ভয়ানক, ভেরি গুড, ভয়ানক। সেম। ওকে, গ্রিম মানে হলো ভয়ানক, নিরানন্দ, কঠোর। চিয়ারলেস এটার মানেও কিন্তু নিরানন্দ। ডিজমাল মানে হতাশ, হতাশা, ডিজমাল। বা কুয়াশা মানে কি বলে, অন্ধকারচ্ছন্ন, অন্ধকারচ্ছন্ন, অন্ধকারচ্ছন্ন। ওকে, আনসার ফর্মাল, আনুষ্ঠানিক, আনসার 6D, 6D। ওকে, তাহলে এভাবেও কিন্তু শোনো, এভাবেও কিন্তু তাহলে সিনোনিম আসতে পারে। 4টার মধ্যে 3টা একরকম হবে, একটা আলাদা হবে, সেটা তোমাকে বের করতে হবে। এইবার চলে আসো ডিরেক্টলি কি বলতে চাচ্ছে, আরেক রকম সিনোনিমের 3টা ভাব দেখাইলাম। প্রথমটা ও 3টা ওয়ার্ড একই রকম, নিচ থেকে আরেকটা সিমিলার নিতে হবে। এরপর এটা 4টে ওয়ার্ডের মধ্যে একটা ভিন্ন, বাকি 3টা সেম। এবার আসো ইনস্ট্রাকশন। ইন দ্য ফলোইং কোশ্চেন আ ওয়ার্ড ইজ গিভেন ইন ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারে একটা ওয়ার্ড দেওয়া হয়েছে। আচ্ছা, 4 অল্টারনেটিভ ওয়ার্ডস মার্ক A to D. From the alternative, the word that convey the same meaning, that convey the same meaning মানে যেটা সেম মিনিং সেটা বের করতে হবে। ওকে, এখন আসো দ্রুত লিখবো আমরা, হ্যাঁ। কার্ভ মানে প্রতিবন্ধক বা দমন করা, হ্যাঁ। কার্ভ, কার্ভ এটা নাউনও হইতে পারে, ভার্বও হইতে পারে। ভাই কার্ভের 2টা মিনিং, নাউন মিনিংটা হলো প্রতিবন্ধক, প্রতিবন্ধকতা আর কি, হ্যাঁ, প্রতিবন্ধক। আর ভার্ব যদি হয় এটা হইতে পারে দমন করা, দমন করা, দমন করা। তাহলে কার্ভ আমার নাউন হিসাবেও বসতে পারে, ভার্ব হিসাবেও বসতে পারে। যখন নাউন তখন হলো প্রতিবন্ধক, বিভিন্ন সমস্যা, আর ভার্ব মানে কি, দমন করা। এখন বলো সিনোনিম কোনটা হবে? রেস্ট্রিকশন। সিনোনিম কি দিতে চাচ্ছ? রেস্ট্রিকশন, ইয়েস, রেস্ট্রিকশন মানে বাধা, ইয়েস, আনসার বি ফর বাংলাদেশ।
ক্লিয়ার হয়েছে? এবার 2 নাম্বার, এই সরি 8 নাম্বার লেখো সবাই। অ্যাবেইট মানে হ্রাস করা, দ্রুত কমানো। অ্যাবেইট মানে হ্রাস করা, ফার্স্ট হ্রাস করা বা কমানো। আনসার কোনটা হবে? ডিক্রিজ মানেও কমানো বা হ্রাস করা। এবার চলে আসো পরেরটা, ফ্রাকাস। ফ্রাকাস দ্রুত লেখো, হইচই হট্টগোল। ফ্রাকাস হইচই হট্টগোল, দ্রুত। কোয়ারেল। হ্যাঁ, হইচই বা হট্টগোল, হইচই বা হট্টগোল বা ঝগড়াঝাটি। ফ্রাকাস হইচই, হইচই হট্টগোল, হট্টগোল বা ঝগড়াঝাটি। আনসার কি বলবো? কোয়ারেল, কোয়ারেল। ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসো 10 নম্বর কোশ্চেন কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। দেখো অ্যাবস্টিনেন্স মানে মিতাচার, ওই যে কম পরিমাণ যেটা ব্যয় করে আর কি, হ্যাঁ, বা ধৈর্য। দেখো সবাই, অ্যাবস্টিনেন্স, অ্যাবস্টিনেন্স মানে ধৈর্য, নিজেকে কামুক জিনিস থেকে নিজেকে ধরে রাখা। অ্যাবস্টিনেন্স লেখো সবাই, ধৈর্য বা মিতাচার বা কম ব্যয় করা। ধৈর্য বা মিতব্যয়ী বা মিতাচার, কম ব্যয় করা। অ্যাবস্টিনেন্স ধৈর্য হইতে পারে, মিতাচার হইতে পারে, খারাপ জিনিস পরিহার করা। তোমার পাশের ফ্রেন্ড মনে করো কায়দা মতো বিড়ি টানতেছে, তুমি সেটা ধরে রাখলা না, আমি বিড়ি খাবো না, এটাকেই বলে অ্যাবস্টিনেন্স। সংযমী, সংযমী, সংযমী। আনসার হবে মডারেশন। এই তো, এই ছেলের শব্দ চয়নটা সুন্দর। সংযমী, ইয়েস। মডারেশন, মডারেশন, মডারেশন। এবার আসো পরেরটা, বাইফার্কেশন, দ্রুত দেখো, দ্বিখণ্ডন। বাইফার্কেশন মানে দ্বিখণ্ডন, দুই ভাগে ভাগ করা, দুই ভাগে ভাগ করা। বাইফার্কেশন, ডিভিশন। বাইফার্কেশন, ডিভিশন, দুই খণ্ডন। এরপর লেখো কোপিয়াস, খুব ইম্পর্টেন্ট, প্রচুর। কোপিয়াস মানে প্রচুর। ভাই তো আমি শুধু পড়বো না, প্লিজ তোমাদেরকে অনুরোধ করতেছি, মনে মনে তোমরা 2-3 বার বলো, তোমরা মিউট করে তোমরাও মুখে মুখে বলো আমার মতো করে। এভাবে ভোকাবুলারি শিখতে হয়। তোমরা যে ভোকাবুলারি বিভিন্ন রকম, তোমরা না মানে বোঝো না, সস্তা জিনিসের পিছনে ছোট। বাঙালি খুব কম বোঝে। একটু দুই একটা একটু মানে এই যে অ্যাবাস, অ্যাবাস মানে কি? বাঁশ। বাঁশ মানে কি? বাঁশ দেওয়া। অ্যাবাস মানে কি? লজ্জিত করা। ওরে পাগল, এভাবে 2-5টা শেখা যায়, বাস্তবে ভোকাবুলারি শেখা যায় না। ভোকাবুলারি শিখতে গেলে এইভাবে সকালে ঘুম থেকে উঠে জোরে জোরে পড়তে হবে, আর প্রতিটা ওয়ার্ডের সাথে সেন্টেন্স তৈরি করতে হবে, তাইলে ভোকাবুলারি থাকবে। আমি কতবার পড়তেছি, তোমরা কেন মনে মনে বলো না? তোমরা মনে মনে না, তোমরা জোরে জোরে বলবা মিউট করে, বাসার লোক শুনুক। ওকে, দেখো কোপিয়াস মানে প্রচুর। অ্যাবান্ডান্ট লেখো, প্রচুর বা মাত্রা অতিরিক্ত। অ্যাবান্ডান্ট প্রচুর বা মাত্রা অতিরিক্ত। এরপরে দেখো বিউকলিক মানে গ্রাম্য বা গ্রামীণ জীবন। বিউকলিক গ্রাম্য বা গ্রামীণ জীবন, গ্রামীণ জীবন। আনসার হবে রুরাল, রুরাল, রুরাল। প্যাস্টোরাল হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, প্যাস্টোরাল। ওকে, রুরাল, রুরাল। এবার আসো এরপরে, এই এটা পড়লাম না? এটাই তো পড়লাম, বিউকলিক। ও, এটা তো পড়েছি। এবার আসো পরেরটা। সবাই 14 নম্বর কোশ্চেন দেখো, ফারভোর মানে উৎসাহ, দ্রুত লেখো। ফারভোর মানে উৎসাহ, ফারভোর মানে উৎসাহ, উৎসাহ উদ্দীপনা। ফারভোর উৎসাহ উদ্দীপনা। আনসার হবে ডি, প্যাশন, প্যাশন। উৎসাহ উদ্দীপনা, প্যাশন লিখেছ? এবার লেখো জিনিয়ালিটি মানে উদারতা, উদারতা। জিনিয়ালিটি, উদারতা, দ্রুত। এরপরে কোনটা হবে? জিনিয়ালিটি তাহলে উদারতা, হ্যাঁ। হ্যাপিনেস, অ্যামিনিটি না, ফ্রেন্ডলিনেস, 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 ফ্রেন্ডলিনেস হয়েছে। এবার লেখো একটু দ্রুত, কনকক্টেড মানে মন গড়া গল্প, মিথ্যা গল্প। লেখো সবাই, কনকক্টেড মিথ্যা কাহিনী রচনা করা, মন গড়া কাহিনী রচনা করা। কনকক্টেড মন গড়া কাহিনী রচনা করা, মন গড়া কাহিনী বা মিথ্যা কাহিনী। কাহিনী বলো কি হবে? কনকক্টেড। প্রিটেন্ড হবে স্যার। প্রিটেন্ড। প্রিটেন্ড ভান করা, ইয়েস। প্রিটেন্ড মানে ভান করা, প্রিটেন্ড মানে ভান করা, প্রিটেন্ড মানে ভান করা। লিখেছো? এবার লেখো না, অনেকবার এসেছে হ্যালোইড মানে পবিত্র, হ্যালোড মানে পবিত্র, সেক্রেড। হ্যালোড মানে পবিত্র। ক্লিয়ার? অনেকবার এসেছে পরীক্ষায়। আনসার কি হবে বলো না? স্যাক্রেড। স্যাক্রেড মানে পবিত্র। 17 এ, 17 এ স্যাক্রেড মানে পবিত্র, হ্যাঁ। ওকে, এরপর লেখো ইরান্ট মানে বিপথগামী। ইরান্ট মানে বিপথগামী মানে যে খারাপ, খারাপ দুইটা মিনিং, হ্যাঁ। ইরান্টের দুইটা মিনিং মনে রাখবা। ইরান্ট মানে যে খারাপ পথে আছে, বিপথগামী। আরেকটা মিনিং হলো ভ্রমণরত, ভ্রমণরত। দুইটা কিন্তু। ইরান্ট মানে যে খারাপ পথের দিকে এখন অগ্রসর, মানে বিপথে আছে, আর একটা ভ্রমণরত, ইরান্ট। তাহলে আনসার কোনটা নিব একটু দেখো তো। সিনফুল। সিনফুল। হ্যাঁ, তবে শোনো না ভাই, মনে রাখবা, এটা আমি
পিয়ারসনে দেখছি, এটা আমি এক্সাম ভেটাতে দেখছি, এটা সব জায়গায় শিফটিং দেওয়া, সব জায়গায় শিফটিং দেওয়া ইরান্টে। শিফটিং তো আচ্ছা, তোমার সিনফুলি দাও, তোমার সিনফুল দিবা, কারণ শিফটিং এর থেকে সিনফুলটা বেশি সুন্দর, শিফটিং এর থেকে সিনফুলটা বেশি সুন্দর। হ্যাঁ, স্যার বিয়াম তো একদম কপি পেস্ট করে, ওরা আবার সুন্দর না নিয়ে ওইটাই নিয়ে নিল। আচ্ছা তুমি সিনফুলি দাও, শিফটিং দিও না, কারণ শিফটিং ডিরেক্টলি আসে না। এই ভ্রমণ মানে কি শিফটিং বুঝাই? শিফটিং যদি আমি ধরো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছি, শিফট তো হ্যাঁ বোঝাই স্যার, ওই জন্য, হ্যাঁ শিফটিং শিফট বুঝাই মানে কিন্তু স্যার এক ডিরেক্টলি না। জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বোঝাই তো স্যার, শিফট আবার করলাম। শিফটিং মানে কি, যেমন শিফট করা মানে এটা ভ্রমণের জন্য যাওয়া না, শিফট মানে বোঝায় অ্যাকচুয়ালি পার্মানেন্ট। স্থান করা, স্থান ত্যাগ করা। আচ্ছা ওকে, আর কথা বলো না, যেহেতু সিনফুল আছে সিনফুলি দাও। এবার আসো ডায়াট্রাইব, দ্রুত লেখো। ডায়াট্রাইব মানে হলো দীর্ঘ গালিগালাজপূর্ণ বক্তৃতা, আমরা গত ক্লাসে পড়েছিলাম। ডায়াট্রাইব মানে গালিগালাজপূর্ণ বক্তৃতা, ডায়াট্রাইব মানে হলো গালিগালাজপূর্ণ বক্তৃতা। দ্রুত গো, অ্যাটাক, ডায়াট্রাইব গালিগালাজপূর্ণ বক্তৃতা, আনসার কোনটা হবে বলো? অ্যাটাক। অ্যাটাক, ভেরি গুড। ডায়াট্রাইব গালিগালাজপূর্ণ বক্তৃতা, আনসার হবে অ্যাট্রাক। ওকে, এরপরে দেখো গ্লিব মানে সাবলীল, খুব সুন্দর। গ্লিব মানে সাবলীল, গ্লিব মানে কি ভাই? গ্লিব মানে হলো সাবলীল ভঙ্গি, আমরা বলি না সাবলীল ভাবে সে কথা বলে। আনসার কি হবে বলো? ইনফরমাল। নো, এটা হলো নো, পারসুয়েসিভ। সাবলীল মানে আমি খুব সুন্দর করে সাবলীল ভাষায় কথা বলেছি, আমি তাকে পারসুয়েসিভ ভাষায় কথা বলা। তাহলে গ্লিব মানে সাবলীল, পারসুয়েসিভ। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট, হেলসিওন মানে শান্তিপূর্ণ। এই খুবই ইম্পর্টেন্ট, হেলসিওন মানে শান্তিপূর্ণ, শান্তিপূর্ণ, দ্রুত। হেলসিওন মানে শান্তিপূর্ণ, পিসফুল, হেলসিওন মানে শান্তিপূর্ণ, পিসফুল। হ্যাঁ, এরপরে দ্রুত ফ্লাক্স, এটা তোমার ইউজ করো না, লেখো ফ্লাক্স নিরন্তর পরিবর্তন বা প্রবাহমান। নিরন্তর পরিবর্তন মানে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বা প্রবাহ হচ্ছে, প্রবাহমান। নিরন্তর, হ্যাঁ এই ওভারফ্লো এক নাকি পাগল, ওটা বুঝাইতে চাচ্ছি না। নিরন্তর পরিবর্তনশীল, নিরন্তর পরিবর্তনশীল। ফ্লাক্স মানে প্রতিনিয়ত কি করবে, সে তার শেপ চেঞ্জ করবে, প্রতিনিয়ত সে শেপ চেঞ্জ করবে, লিখি হবে চেঞ্জ, পরিবর্তন, ফ্লাক্স হয়েছে। এরপর লেখো এক্সিজেন্সি মানে জরুরি, এক্সিজেন্সি মানে জরুরি, ডিমান্ড, এক্সিজেন্সি মানে জরুরি, ডিমান্ড হয়েছে। একবার পরীক্ষায় চলে এসেছে অলরেডি। ডেসিকেটেড মানে শুষ্ক, ডেসিকেটেড মানে শুষ্ক, ড্রাই। দুইবার এভাবে সবাই মুখে মুখে উচ্চারণ করো, ডেসিকেটেড মানে শুষ্ক, ড্রাই। এরপরে 25 নাম্বার, অবডিউরেট মানে একগুয়ে, জেদি। অবডিউরেট মানে একগুয়ে বা জেদি, অবডিউরেট একগুয়ে বা জেদি। স্টাববর্ন হয়েছে। জি স্যার। ওকে, এরপরে যদি দেখি আমরা ল্যাসিসিটিউড মানে নিস্তেজ ভাব, দ্রুত। ল্যাসিসিটিউড মানে নিস্তেজ ভাব, ল্যাসিসিটিউড এগুলা কিন্তু একেবারে টপ মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলা ভাই। সিনোনিমে তুমি যদি সবচাইতে ইম্পর্টেন্ট যে সিনোনিম গুলা, সেগুলা কিন্তু এগুলা, এই জন্য কিন্তু মনে রাখতে হবে। ল্যাসিসিটিউড মানে নিস্তেজ ভাব, নিস্তেজ মানে নড়াচড়া করে না, স্লাগিশনেস। এবার লেখো ইনান্ডেটেড মানে প্লাবিত, ইনান্ডেটেড মানে প্লাবিত, ইনান্ডেটেড মানে প্লাবিত। আচ্ছা, এখন এটা কিন্তু তোমাদের পিয়ারসনে একটু মানে অন্যরকম আছে, আমি বলি সবসময় ওভারফ্লো দিবা। ইনান্ডেটেড মানে প্লাবিত, কারণ এগুলো কমন। আচ্ছা, এবার লেখো ম্যাগনানিমিটি মহানুভবতা, ম্যাগনানিমিটি মানে মহানুভবতা, উদারতা। জেনারাস, ভেরি গুড, জেনারাস। একটা খুব ইম্পর্টেন্ট, এখন আসে নাই, যে কোনো সময় চলে আসবে। পেনিউরি মানে দারিদ্রতা, পেনিউরি মানে দারিদ্রতা, মনে রাখবা, পোভার্টি। পেনিউরি মানে দারিদ্রতা, পোভার্টি। পেনিউরি মানে দারিদ্রতা, পোভার্টি। ডেস্টিটিউশন হয়েছে। আচ্ছা, এবার লেখো আমরা নেস্টিনেস, আমাদের এটা জানার কথা, নেস্টিনেস কি হবে এটা? নেস্টিনেসটা কি আছে? পেইনফুলনেস হবে না, গার্বেজ। কি হবে বলো না? গার্বেজ হবে স্যার। এখন এটা একটা জিনিসের সমস্যা আছে, কারণ নেস্টিনেসে আমার যতটুকু মনে পড়ে এটা ক্রুয়েলটি ছিল, নিষ্ঠুরতা ছিল।
নেস্টিনেস না, এটা ক্রুয়েলটি হবে, নিষ্ঠুরতা হবে। হ্যাঁ, নেস্টিনেস। এখানে কিন্তু ওই নেস্টি মানে কিন্তু গার্বেজ, নোংরা। এখানে নেস্টি মানে কিন্তু আমরা অন্যটাকেও মানে অন্য ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ, এটা ক্রুয়েলটি। হ্যাঁ, নেস্টিনেস। নিষ্ঠুরতার দিক থেকে nasty। হ্যাঁ, নিশ্চয়তা বোঝায়। এটা যদি তোমরা পাউলো কোয়েলোর কি 11 মিনিটস পড়েছো? পাউলো কোয়েলো একজন লেখক, তার কি কেউ 11 মিনিটস পড়েছো? ইংলিশটা না, পড়া স্যার। হয়েছে না। আচ্ছা, ওখানে কিন্তু ক্রুয়েলটি, এই নেস্টিনেস মানে কিন্তু ক্রুয়েলটি বুঝেছে ওই উপন্যাসটাতে। হ্যাঁ, আচ্ছা চলে আসো, আমরা না বলি। দেখো র্যাক, র্যাক মানে ধ্বংস, দ্রুত। র্যাক, র্যাক Destroy. মানে কি? ধ্বংস, 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 ডিস্ট্রয়। ইয়েস, র্যাক, র্যাক মানে ধ্বংস, ধ্বংস মানে ডিস্ট্রয়। এরপরে দ্রুত, ডরম্যান্ট মানে সুপ্ত, ডরম্যান্ট মানে সুপ্ত, যেটা এখনো প্রকাশ হয়নি, ভিতরে সুপ্ত অবস্থায় আছে, আনডেভেলপ। Undeveloped. না না আপু, আপু ইনহেরেন্ট তার এক জিনিস, ইনহেরেন্ট মানে আমার জন্মগত, সহজাত। আমি জন্মগত। আর ডরমেন্ট মানে কি? যেমন কবি রবীন্দ্রনাথ বলে গিয়েছে যে প্রত্যেক, সরি রবীন্দ্রনাথ বলি, এই আমাদের কে মারা গেল বর্তমানে আধুনিকে, আরে হুমায়ুন আহমেদ, তার কথা আছে না, হুমায়ুন আহমেদ। যে পৃথিবীর প্রত্যেকটা হুমায়ুন আহমেদ মেয়ের স্যার। মধ্যে ডরমেন্ট একটা পাওয়ার আছে। পৃথিবীর প্রতিটা মেয়ের মধ্যে, ছেলেরা ভালো করে শোনো, পৃথিবীর প্রতিটা মেয়ের মধ্যে একটা ডরমেন্ট পাওয়ার আছে, মানে সুপ্ত একটা প্রতিভা আছে, যে সুপ্ত পাওয়ারে তারা পুরুষকে আলোকিত করতে পারে। আমার কথা না, এটা হুমায়ুন আহমেদের কথা। তার মানে ডরমেন্ট মানে কি জানো? তোমার ভিতরে আছে, এখনো প্রকাশ পায়নি, একটু যদি মাথা ঘষা করি তাহলে প্রকাশ পেয়ে যাবে। ওকে, ডরমেন্ট এটা মানে হলো আনডেভেলপড, আনডেভেলপড মনে রাখবা। এরপরে ক্রিডো মানে ধর্মমত, দ্রুত। ক্রিডো মানে ধর্ম মত, আমার ধর্মের যে বিশ্বাস, ক্রিডো, বিলিভস, ক্রিডো বিলিভস। ক্রিডো। ওকে, এবার চলে আসো, আমরা পরেরটা একটু, তাহলে হয়তো কি জানো, 56টা আছে, আমাদের কত পর্যন্ত হয়েছে জানো? 34। আচ্ছা শেষ করবো, তোমরা কি ক্লান্ত হয়ে যাচ্ছ? প্লিজ স্যার মানে হয়ে বলবে। যাবে, না স্যার আর হয়ে 10 যাবে। মিনিটের ভিতরে হয়ে যাবে। আচ্ছা না স্যার, আসো, কারণ কি ভাই, এগুলো একেবারে হট, মানে তুমি সবগুলো জি যদি স্যার। বলো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসো স্যার দ্রুত। 10 মিনিট হয়ে যাবে। ওকে, লেখো সবাই, খুবই ইম্পর্টেন্ট। প্রিকেরিয়াস মানে বিপজ্জনক, প্রিকেরিয়াস মানে বিপজ্জনক বা অনিশ্চিত, দুইটাই লিখবা, বিপজ্জনক বা অনিশ্চিত। প্রিকেরিয়াস বিপজ্জনক বা অনিশ্চিত। হ্যাঁ, প্রিকেরিয়াস বিপজ্জনক, ইনসিকিউর, ভেরি গুড, ভেরি গুড। প্রিকেরিয়াস বিপজ্জনক বা অনিশ্চিত, ইনসিকিউর, ইনসিকিউর। আচ্ছা এরপরে আরেকটা, অনারাস, কি ইম্পর্টেন্ট, কষ্টসাধ্য। অনারাস কষ্টসাধ্য, অনারাস Difficult. কষ্টসাধ্য, ডিফিকাল্ট, ডিফিকাল্ট, ভেরি গুড। অনারাস কষ্টসাধ্য, খুব ইম্পর্টেন্ট। এরপর লেখো গোডেড মানে তাড়িত, গোডেড মানে তাড়িত, মোটিভেটেড। মোটিভেটেড, ইয়েস। গোডেড মানে তাড়িত, তাড়িত মানে মোটিভেটেড, 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 এভাবে দুইবার উচ্চারণ করো। এরপরে ইম্পারমিয়েবল, অভেদ্য বা অপ্রবেশ, মানে যেটাতে প্রবেশ করা যায় না। ইম্পারমিয়েবল মানে অভেদ্য বা প্রবেশের অযোগ্য। ইম্পারমিয়েবল অভেদ্য বা প্রবেশের মানে যেটাকে ভিতরে প্রবেশ করতে পারবো না, বলো কি হবে? নীলাস্তিক। কনফাইন্ড। না না আপু, কনফাইন মানে তো হলো ওই সীমাবদ্ধ, মানে আমি ওইটুকির মধ্যেই চলতে পারবো। কনফাইন টু বেড, কনফাইন্ড ইনটু বেড, বেডের মধ্যেই সীমাবদ্ধ। আনসার হবে সলিড, যেটাকে তুমি ভাঙতে পারবা না। অভেদ্য, যেটাকে ভেদ করতে পারবা না। সলিড জিনিস, এটাকে ভেদ করা যায় না। সলিড জিনিস, এটাকে ভেদ করা যায় না। এবার দেখো লিটিগেশন মানে মামলা, লিটিগেশন মানে মামলা, লিটিগেশন মানে মামলা। প্রসিডিং, প্রসিডিং, আনসার ডি, প্রসিডিং, প্রসিডিং, খুব ইম্পর্টেন্ট। প্রবিটি মানে সততা, কি ইম্পর্টেন্ট, প্রবিটি মানে সততা বা ন্যায় পরায়ণতা। প্রবিটি মানে সততা বা ন্যায় পরায়ণতা, কি হবে বলতো? গুডনেস। গুডনেস, গুডনেস, গুডনেস। এবার দেখো ইউফোরিয়া, আনন্দ, ইউফোরিয়া মহা আনন্দ, দ্রুত। ইউফোরিয়া মহা আনন্দ, ইউফোরিয়া মহা আনন্দ, কি হবে বলো? জয়, জয়। ইউফোরিয়া মহা আনন্দ। এরপরে কাভার্ট মানে গুপ্ত, কাভার্ট মানে গুপ্ত, লুকায়িত। কাভার্ট মানে গুপ্ত, গুপায়িত, কি হবে বলো? সিক্রেট, সিক্রেট, সিক্রেট। গুপ্ত বা লুকায়িত, সিক্রেট। এরপরে চলে আসো 42। দেখো পানজেন্ট মানে কটু, পানজেন্ট মানে কটু, স্বাদের দিক থেকে না, পানজেন্ট মানে হলো কটু, আর একটা হলো ওই মানে স্বাদ খুব কটু, কটু মানে তিক্ত স্বাদ যেটাকে বলি আমরা, কটু, তীব্র। আরেকটা আছে ভাষার ক্ষেত্রে বিদ্রুপপূর্ণ, বিদ্রুপপূর্ণ। তাহলে যখন কোনো কিছু স্বাদ বলবে, তখন যদি তীব্র স্বাদযুক্ত, সেটাকে বলবো পানজেন্ট। আর যদি বলি একটা মানুষকে যদি বলি, সেই ক্ষেত্রে পানজেন্ট মানে হলো বিদ্রুপপূর্ণ কথাবার্তা, এইগুলাকে আমরা পানজেন্ট বলবো, পানজেন্ট বলবো। তাহলে কি হবে বলো?
রাফ রেডোনেন্ট হবে না, পেইনফুল হবে না, ওভার রাফ পাওয়ারিং। ওভার নো 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 নো, ওভার পাওয়ারিং মানে জেনারেল থেকে একটু বেশি মশলা দিয়ে দিয়েছো, সেটা হলো পানজেন্ট। ওকে, এরপর লেখো ডিফিউজ মানে দুইটা জিনিস, বিস্তৃত বা শব্দবহুল। মনে রাখবে, বিস্তৃত বা শব্দবহুল। ডিফিউজ বিস্তৃত বা শব্দবহুল, স্প্রেড স্প্রেড। ছড়িয়ে পড়া। ডিফিউজ বিস্তৃত বা শব্দবহুল হয়েছে। এবার তোমরা সকলেই জানো রেজুলেশন দৃঢ় সংকল্প, রেজুলেশন দৃঢ় সংকল্প, রেজুলেশন দৃঢ় সংকল্প। অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্ট নাকি অ্যামান্ডমেন্ট? রেজুলেশন দৃঢ় সংকল্প, অ্যামান্ডমেন্ট হইতে পারে, অ্যাডামেন্ট অ্যাডামেন্ট হইতে পারে, অ্যামেন্ডমেন্ট। আচ্ছা তোমরা একটু দেখে নেবে তো এটা মানে তো স্যার সংশোধন, সংশোধন। আমি যতটুকু জানি অ্যাডামেন্ট, ল হইতে পারে নাকি স্যার? অ্যাডামেন্ট মানে হলো তোমার দৃঢ় সংকল্প। হ্যাঁ, আচ্ছা এবার লেখো, পরেরটা লেখো এক্সিক্রাবল মানে জঘন্য, এক্সিক্রাবল মানে জঘন্য ঘৃণ্য, জঘন্য বা ঘৃণ্য। স্যার এক্সিক্রাবল রেগুলেশন মানে তো একটা ওয়ান কাইন্ড অফ ল হয়, ওই অনুযায়ী কি ল হবে? রেজুলেশন, এখানে রেজুলেশন মানে দৃঢ় সংকল্প, এটা হইতে পারে। আচ্ছা 44 নম্বর আমি দেখে নিব। হ্যাঁ, আমার এতগুলা তো মুখস্থ থাকে না রে ভাই, আমি 44টা একটু দেখে নিব। হ্যাঁ, আচ্ছা এবার আসো 44টা আমার আমি নেক্সট দিন বলে দিব। এখন লেখো এক্সিক্রাবল মানে জঘন্য দ্রুত, এক্সিক্রাবল মানে জঘন্য। আনসার কি ইভিল হবে বলো? ইভিল ইভিল কেন হবে? টেরিবল। এক্সিক্রাবল মানে জঘন্য হইতে পারে, তারপরে অভিশপ্ত হইতে পারে, ঘৃণিত হইতে পারে। টেরিবল ভীতিকর, কেমন যেন কুৎসিত। ওকে, এবার লেখো 46 নাম্বার, লেখো সবাই ইনার্ট মানে জড়তা, ইনার্ট মানে জড়তা, স্থিরতা, অলসতা। ইনার্ট কোনটা হবে বলো? মোশনলেস, মোশনলেস, মোশনলেস। আরেকটি ইম্পর্টেন্ট নন প্লাস্ট, কিং কর্তব্য বিমূঢ় দিয়ে দিতে পারে। কিং কর্তব্য বিমূঢ়, কি করব বুঝে উঠতে না পারা। পাজেল্ড, পাজেল্ড, কিং কর্তব্য বিমূঢ়। নন প্লাস্ট মানে কিং কর্তব্য বিমূঢ়, কি করব এটা বুঝতে না পারা। এরপর আসো রেটিসেন্ট মানে স্বল্পভাষী, যে অল্প কথা বলে। রেটিসেন্ট মানে যে অল্প কথা বলে, দ্রুত। রেটিসেন্ট মানে স্বল্পভাষী বা মিতভাষী। আনসার কি হবে বলো? কুল হবে স্যার। কোয়াইট এই কুল কিসের? কোয়েট কোয়াইট ইয়েস, মানে তো স্যার শান্ত না, না না, এই কোয়াইট quiet মানে মানে শান্ত সম্পূর্ণ। শিষ্ট মানে একদম চুপচাপ, বলি না পিস কিপ এন্ড কোয়াইট, চুপচাপ স্যার চুপচাপ। স্পেলিংটা ভুল আছে স্যার, QUIET হবে, হ্যাঁ, এই কোয়াইট মানে সম্পূর্ণ। আর কোয়াইট মানে শান্ত, সেটা স্যার IET। স্পেলিংটা এখানে স্যার না, স্পেলিং মিস্টেক আছে। দাঁড়াও, স্পেলিংটা ঠিক আছে মনে হয়। আরে না না, স্পেলিং মিস্টেক কেন? স্যার মনে স্পেলিং রাখবা, মিস্টেক এই কোয়াইট মানে শান্ত, না এই স্যার, কোয়াইট মানে শান্ত, এই কোয়াইট মানে শান্ত বা এটা মানে নীরব। স্যার সম্পূর্ণ স্যার। আরে বেশি কথা। QUIET মানে স্যার শান্ত। আরে পাগল, এই কুইট এই QUIT যেটা না, এই QUIT এটা মানে হলো কোনো জায়গা থেকে বের হয়ে যাওয়া। এই কোয়াইট মানে কি? বের হয়ে যাওয়া, অব্যাহতি দেওয়া। এই কোয়াইট মানে অব্যাহতি দেওয়া। ঠিক আছে, আচ্ছা রেটিসেন্ট স্বল্পভাষী, দ্রুত। ওদিকে ওরা তো বাসায় যাবে, ছেলেটা 12টা পর্যন্ত রেখে দিয়েছি। আচ্ছা এরপরে দ্রুত লেখো তোমরা প্লামেট, দ্রুত। প্লামেট মানে কি জানো? মানে উপর থেকে নিচ পর্যন্ত পড়ে যাচ্ছে, মানে নিচের দিকে। এটাকে কি বলা যায়? যে অস্তগামী, Drop. বুঝো? মানে নিমজ্জন, নিমজ্জন। ইয়েস, প্লামেট মানে কি? আমি উপর থেকে কোনো কিছু ফেলে দিচ্ছি, নিমজ্জন, নিমজ্জন। মনে রাখবা প্লামেট, ইয়েস, নিমজ্জন। ড্রপ, ড্রপ, নিমজ্জন, নিমজ্জন। ওকে, একটু দয়া করে পড়ো, অনেক কষ্ট করে এগুলো এক জায়গায় করা। হ্যাঁ, একটু না পড়লে আমার কষ্টটা বৃথা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা লেখো রু, রু মানে অনুতাপ। রু মেয়েরা অনুতাপ, রু, গ্রেট। রু মানে অনুতাপ। ইয়েস, রিগ্রেট। রু মানে অনুতাপ, রিগ্রেট। এরপর লেখো প্রিঅ্যাম্বল মানে প্রস্তাবনা, প্রিঅ্যাম্বল মানে প্রস্তাবনা, প্রস্তাবনা। কি হবে? অফার প্রিঅ্যাম্বল মানে প্রস্তাবনা, কি হবে? সার্ভে ভেরি গুড। স্যার কেন? ইন্ট্রোডাকশন, কোনো কিছুর প্রস্তাবনা করবো আমি। জি স্যার। ইন্ট্রোডাকশন, এটা খুবই ইজি। আচ্ছা Easy, এরপর আসো কুয়েরি মানে প্রশ্ন, এটা সকলেই জানি আমরা। কুয়েরি মানে প্রশ্ন, ইনকোয়ারি, এটা লিখলাম না। স্পিশাস, এটা কি বলতে পারবা কেউ? জাল অথবা কৃত্রিম অথবা নকল জিনিস। স্পিশাস জাল, কৃত্রিম, নকল জিনিস মানে কি?
দেখে মনে হবে সত্য কিন্তু বাস্তবে মিথ্যা। স্পিশাস, দেখে মনে হবে সত্য কিন্তু বাস্তবে মিথ্যা। কি হবে বলো, আনসার বলো। সাবস্টিটিউট। এই সাবস্টিটিউট মানে কি? সায়ের পরিবর্তে ভ্যাকেন্ট স্যার, সায়ের ভ্যাকেন্ট। পরিবর্তে কপি। মনে রাখবা বেসলেস। তাহলে তো বেজলেস হবে। টপ। স্পিশাস মানে কি জানো? দেখে মনে হবে সত্য কিন্তু বাস্তবে মিথ্যা। তাহলে কি বেসলেস, বেস ঠিক নেই। ওকে ওকে, এরপরে কি আছে? এই যে আমাদের লাস্ট তিনটা, সবাই একটু দেখো লাস্ট কি বলতে চাচ্ছে। ট্রাক্টেবল মানে যাকে সহজে নিয়ন্ত্রণ করা যায়, বাধ্য। ট্রাক্টেবল মানে যাকে সহজে নিয়ন্ত্রণ করা যায়, তার মানে বাধ্য। বাধ্য কি হবে বলো? কমপ্লায়েন্ট। মাই ডিয়ার, এই যে ভুল করেছো তোমরা। হ্যাঁ, তোমরা একটা জিনিস মনে রাখো, কমপ্লায়েন্ট এটা কমপ্লেইন্ট, এটার বাংলাটা হলো অভিযোগ। এটা আমি তোমাদের লিখে দিই, COMPLAINT, যেটা এখানে আছে কমপ্লেইন্ট, এটার বাংলাটা হলো অভিযোগ। হ্যাঁ, আর তুমি যেটা বললা সেটা এইটা, COMPLAINT, আইটা আগে চলে আসবে। কমপ্লায়েন্ট সেটা হলো বাধ্য। এটা COMPLAINT, মনে রেখো এর আগে যদি আই চলে আসে সেটা হলো কমপ্লায়েন্ট, বাধ্য, আর ওটা কমপ্লেইন্ট, অভিযোগ। তাহলে এটা তো বাধ্য না, এই জন্য এখানে হবে ডি, গুড, ভালো। ওকে, এবার দেখো মানডেইন মানে জাগতিক, জাগতিক। পার্থিব। মানডেইন, ইয়েস, ভেরি গুড। পার্থিব, পার্থিব বলো কার লেখা? পার্থিব বেস্ট উপন্যাস, সময় থাকলে পড়ে নিও। এটা বুঝে সমরেশ না, ওই ইন্ডিয়া তার একজন ফেমাস রাইটারের নাম শীর্ষেন্দু। পার্থিব শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পড়ো। শীর্ষেন্দু, বস বস, শীর্ষেন্দু মুখোপাধ্যায় পার্থিব। আচ্ছা তাহলে আসো পঞ্চম নম্বর, মানডেইন। মানডেইন মানে হলো পার্থিব, পার্থিব। তাহলে আনসার কোনটা হবে বলো না? পার্থিব মানে ওই যে আমাদের জাগতিক যে বিষয়গুলা, রুটিন, রুটিন, নো নো নো, এই সেকুলার তো আনতে দিব, রুটিন। এরপর আসো না, ভলাটাইল মানে পরিবর্তনশীল, ভলাটাইল মানে পরিবর্তনশীল, আনস্টেবল। ভলাটাইল মানে কি ভাই? পরিবর্তনশীল। কি হবে বলো না? ভলাটাইল পরিবর্তনশীল কি হবে? আনস্টেবল। আনস্টেবল, আনস্টেবল। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, একটু স্যার যদি এই আমি তোমাদের পিডিএফটা কবে দিবেন? এটার পিডিএফটা আমি শুক্রবারে আমি দিয়ে দিব, শুক্রবারেই দিয়ে দিব। হ্যাঁ অবশ্যই দিবেন স্যার, থ্যাংক ইউ। অবশ্যই দিব। এখন একটু শোনো, জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা, ও বাবা এখনো 70 জন, মাশাআল্লাহ। স্যার একটা কথা ছিল। আচ্ছা আমি আগে আমার কথাটা শেষ করি। ভাইজান আমি করি কি, প্রচুর পরিশ্রম করি, প্রচুর পরিশ্রম করে যে যে জিনিসগুলা তোমাদের দরকার সেই সকল জিনিসগুলো আমরা এক জায়গায় নিয়ে আসি। আমরা সবাই এই কাজটা করি যার যার সাবজেক্টে। অ্যাকচুয়ালি এটা করার কারণটা কি? এটা করার কারণটা কি, আমরা একটা টার্গেট নিয়েছি, আমাদের যে টার্নিং পয়েন্ট, আমরা যে মালিক পক্ষ আছি, আমরা চেয়েছি কি, আমি নেসার ভাই, বাপ্পি ভাই, আমরা চেয়েছি কি আগামী যে জুন মাসে পরীক্ষাটা হবে, দ্যাট মিনস আমাদের কম্বাইন্ড 2022 সাল ভিত্তিক জুন জুলাই পরীক্ষাটা হবে, এখানে 3500 সিটের মধ্যে আমি 2000 সিট আমরা নিতে চাই আমাদের স্টুডেন্টদের জন্য। যার জন্যই কিন্তু আমাদের এই পরিশ্রমটা, অনেক পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে কোশ্চেন গুলো আসে ওই সোর্স থেকে আমরা তোমাদের হাতে তুলে দিই। কিন্তু ভাই শেষ করার দায়িত্ব তোমার, তুমি যদি না পড়ো তাহলে আমাদের প্রচেষ্টাটা বৃথা হয়ে যাবে। এই জন্য অনুরোধ করবো, প্লিজ যত কষ্টই হোক আমাদের রেগুলার ব্যাচের লেকচার শিট আর এই আমরা মঙ্গল বুধের লেকচার শিট, এটা শেষ করতে পারলে আর কিছু লাগবে না। ওকে, এটাই ঠিক, আমি আর কিছু বলবো না। ফজলে রাব্বি কি বলতে চাচ্ছ বলো? স্যার আমাদের ইংলিশ লেকচার 1 এর ম্যাথ গুলো করা হয় নাই। ইংলিশ বলো, ওয়ানের ম্যাথ গুলো সলভ করা হয়নি। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা একটু সময় সুযোগ করে করে ফেলবো, কিন্তু আজকেরটা তো ফুল শেষ হয়েছে। তোমরা এইভাবে যদি একটু সময় দাও আমি ফুল শেষ করে ফেলবো। এরপরে বলো, আরেকজন হাত তুলেছে, বলো। ইনশাআল্লাহ আপনার মনে আশা পূরণ হবে, সমস্যা নেই, আমি 2000 নিব স্যার। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হ্যাঁ হোসান, এই হোসাইন হাসান, বলো ভাই। স্যার আমি তো বলতে চাচ্ছিলাম যে আমার একটু ইংলিশ রিটেনে খুব সমস্যা, আমি ওইটা নিয়ে কি করা যায় আসলে? আচ্ছা, রিটেনটা কি বেশি সমস্যা? একটা হলো বেশি সমস্যা, তুমি কিছুই বোঝো না, সেই ক্ষেত্রে এক দাওয়াই। আরেকটা হলো না স্যার আমি পারি, একটু শেপে আনলে হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যখন ক্লাস নেবো সেগুলা কিছুটা পারলে আমরা ক্লাস জাস্ট 2-3টা ক্লাস করো রিটেনের, আমরা হয়তো তোমাদের ব্যস্ত
রিটেনে তো আর একটা দুইটা ক্লাসের পরেই শুরু হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আমি দেখাই দিব। হ্যাঁ নোমান বলো। স্যার একটা কথা ছিল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো নোমান। স্যার ওই আগের বারের সাথে কিছুটা মিলে গেছে আর কি স্যার। বেসিক্যালি হচ্ছে যে এখন তো সিলেবাস চেঞ্জের পরে মানে ফোকাস রিটেনে অনেক মার্কস চলে গেছে, তো রুটিনটা আলহামদুলিল্লাহ এবং আপনাদের উপরে স্যার আমরা আসলে ট্রুলি স্যাটিসফাইড স্যার, আপনাদের মতো স্যার পেয়ে ধন্য বা অর্গানাইজেশন পেয়ে। একটু স্যার মানে ফোকাস রাইটিং এর বিষয়গুলো ইংলিশেরটা আর একটু যদি ক্লাসগুলো বাড়াই তাহলে বাড়ালে আমরা উপকৃত হবো আর কি স্যার। ডান, ফোকাস রাইটিং এর ক্লাসটা তো আমি নিব, তো ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে আই হোপ, থ্যাংক ইউ। এবং খুব ভালো কিছুই দিব। খারাপ হবে না, তোমরা অন্যদের থেকে দেখবা যে প্রায় 4-5 মার্ক বেশি পাবা ইনশাল্লাহ। সেটা আর কি স্যার স্যার, আমি এটা একটু বাড়াইলে অর্জন আমাদের বলছি, উপকার হয়। একটু কথা বলতাম। হ্যাঁ বলো ভাই। স্যার স্যার ওই যে নতুন একটা ব্যাচ দেখলাম শুরু হচ্ছে রিটেনের জন্য, হ্যাঁ স্যার এটার কোন এটা মানে জানার জন্য কি বাপ্পি স্যারকে কি বাপ্পি ভাইকে কি ফোন দিব? হ্যাঁ, বাপ্পি ভাইকে কল দিবা। নতুন যে রিটেন ব্যাচটা শুরু হচ্ছে, বাপ্পি ভাইকে কল দিবা। আমি তোমার বাংলা থেকে ইংলিশ পুরাটা আমি সলভ করব, ট্রান্সলেশন, কম্প্রিহেনশন আমি আর শাকিল ভাই নিব, ইংলিশ থেকে বাংলা শাকিল ভাই নেবে, ম্যাথ, ফোকাস রাইটিং এবং শর্ট নোট। মোট হলো 10টা মতো ক্লাস হবে, এর মধ্যে আমি নিব 4-5টা, মেজরিটি আমি নিব, শিশির ভাইও নিবে, আবার শাকিল ভাইও নিবে। হ্যাঁ, স্যার এটা কি অনলাইনে আছে আমাদের জন্য? অনলাইনে, এটা অনলাইন, এখন তো অফলাইনে একটা ফাঁকা হয়েছে, স্লট ফাঁকা হইলেই নিব। তুমি 1 মাস এখানে থাকো, আমি রিটার্ন নিয়ে অডিট হইও না, ওটা আমি তোমাদেরকে ওভারকাম করে দিতে পারবো। স্যার আমি ওই রাত 8টার ব্যাচে অনলাইনে এমনি অলরেডি আছি। ওকে, তাহলে ওখানে তো রিটার্ন পাবাই, তাহলে আবার ভর্তি কিসের, আগেটা শেষ করো, তারপরে তোমাকে আচ্ছা ঠিক অ্যাডভান্স আছে, ব্যাচে নিয়ে যাবো। রাফি বলো, ঠিক আছে। রাফি বলো, শেষ করবো। স্যার আমার হচ্ছে স্যার রিটেন ম্যাথে মানে ম্যাথমেটিক্স করলে মানে আমি পারি, কিন্তু আমি নিজে নিজে মানে সলভ করতে পারি না। এই প্রবলেমটা আমি কিভাবে কাটায় উঠতে পারি? এটা প্রবলেমটা হলো তোমার ম্যাথ করার ভলিউমটা বাড়াইতে হবে। ধরো তুমি এখন দিনে 5টা করে ম্যাথ করতেছো, এটাকে তুমি দিনে 20টা করে নিয়ে যাও। তুমি যদি আগামী 1 মাস প্রতিদিন 10টা করে রিটেন ম্যাথ এবং 20টা করে এমসিকিউ করো, তাহলে নিশ্চিত তুমি ওভারকাম করতে পারবে। অথবা 20টা রিটেন ম্যাথ, 50টা এমসিকিউ, কারণ তোমাকে তো এখন লোড নিতে হবে। ওকে, জি ভাইয়া, তা ঠিক আছে, ভালো থেকো সবাই। আমি এখনো রাতের খাবার খাইনি, 12টা 2 বাজে। 6টা থেকে 8টা ক্লাস নিয়েছি, 8টা থেকে 10টা ক্লাস নিয়েছি, 10টা থেকে 12টা, সারাদিন স্যার অফিস। আজকে 6 ঘন্টা ক্লাস টানা। ওকে, ভালো থেকো তাহলে, আল্লাহ হাফেজ। স্যার একটা Best of luck. বিষয় স্যার জানার ছিল স্যার। দোয়া করো আমাকে।